পড়া কমপ্লিট করে টেলিভিশনটা অন করতেই চোখ যেন কপালে উঠে গেল আমার। ঢাকা চর্যাপদ ব্যাংক থেকে 400 কোটি টাকা চুরি হয়ে গিয়েছে। কিন্তু একটু অবাক হলাম, দেশের সর্বোচ্চ সিকিউরিটি গার্ড এই ব্যাংকে, তাহলে টাকা কিভাবে চুরি হলো? পরক্ষণেই টেলিভিশন থেকে স্পষ্ট ভেসে আসছে টাকাগুলো চুরি করা হয়েছে অনলাইনে ব্যাংকের মেইল অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু চোরের সন্ধান পাওয়া তো দূরের কথা, চোরের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়াই যাচ্ছে না যা দিয়ে চোরকে ধরা সম্ভব। তারপর টেলিভিশনটা অফ করে খাওয়া দাওয়া করতে আসলাম। খাবার টেবিলে বসে আছি আর ভাবছি কি করে ব্যাংকের কর্মীরা এতটা অসচেতন হতে পারে যে হ্যাক করে কেউ 400 কোটি টাকা চুরি করে নিয়ে যেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া করে এসে আমার কম্পিউটারের কাছে এসে বসলাম আর কম্পিউটার ওপেন করতে করতে পরিচয়টা দিয়ে দেই। আমি আর যে সুমন, আর বাবা মায়ের 2 মাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি আর পাশাপাশি একটা ছোট কাজ করি। আর কাজটা হলো যে পদ্ধতিতে ব্যাংকের টাকা চুরি হয়েছে মানে আমি ছোটখাটো একজন হ্যাকার, তবে সেটা কেউ জানে না, আমার বন্ধুবান্ধব কেউ জানে না, আর তার পাশাপাশি আমার পরিবারের কেউ জানে না। ছোটোখাটো কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে আসি, আর এই হ্যাকিংয়ের টাকা দিয়েই মোটামুটিভাবে আমার পকেট খরচটা চলে যায়। যাই হোক, পরিচয় দিতে দিতে আমার কম্পিউটার অন হয়ে গিয়েছে। আজকে আর হ্যাকিংয়ের কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তাই কিছুক্ষণ কম্পিউটারে গেম খেলে শুয়ে পড়লাম। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই আমি কলেজে পৌঁছে গেলাম। কলেজে এসেই প্রথমে আমার বন্ধু সাকিবের সাথে দেখা। খবর জানিস কিছু? কোনো খবর? আরে চর্যাপদ ব্যাংকের খবর। ও হ্যাঁ, টেলিভিশনে দেখলাম তো। দোস্ত, আমার মনে হয় কোনো বিদেশিরা এই কাজ করেছে। তোর এমন কেন মনে হলো? কারণ বাংলাদেশে এমন কোনো হ্যাকার আছে নাকি? কি বলছিস তুই? ভুলে গেলি একবার আমেরিকারা বাংলাদেশে একটা ওয়েবসাইট হ্যাক করেছিল। তুই ঠিকই বলেছিস। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটির পর কোনো আড্ডা না দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে এসে বসলাম। কম্পিউটারটা অন করে ডেটা কানেকশন অন করতেই হঠাৎ কোথা থেকে যেন সামনে একটা লিংক চলে আসলো। লিংকটাতে প্রবেশ করে কিছুটা বুঝতে পারলাম যে এটা একটা গেমের মতো সিস্টেম, কিছুটা ব্লু হোয়েলের মতো। কিন্তু এটা শুধু ব্লু হোয়েলের মতো, কিন্তু ব্লু হোয়েল তো নয়। তাই আর না ভেবে লিংকের সকল শর্ত পূরণ করে নেক্সট স্টেপ চাপ দিলাম। আর তখনই ওপাশ থেকে একটা এসএমএস আসলো। আমি তো মনে মনে খুশি হলাম। মেঘ না চাইতেই বৃষ্টি। ওয়েবসাইটটি হ্যাক করলেই টাকা পাবো। আমি তো সাধারণ এই কাজগুলোই করি, ছোটোখাটো ওয়েবসাইট হ্যাক করে নিজের পকেট খরচটা চালাই। আর এরা তো সরাসরি ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে, আর আমাকে আর কষ্ট করতে হবে না, কোনো ওয়েবসাইট খুঁজতে হবে না। যাই হোক, আর না ভেবে ওদের দেয়া ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটের শর্তগুলো পূরণ করে নেক্সট স্টেপ চাপ দিলাম। তারপর শুরু করলাম হ্যাকিংয়ের কাজ। কিন্তু আমি ওয়েবসাইটটি হ্যাক করতে গিয়ে একটু অবাক হলাম, কারণ এই ওয়েবসাইটটি হ্যাক করতে ব্যর্থ হয়েছি আমি। এই প্রথম আমি কোনো ওয়েবসাইট হ্যাকিং করতে ব্যর্থ হয়েছি। ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড, তাই এটা হ্যাক করা এতটাও সহজ না। কিন্তু আমি সহজে হাল ছাড়ার পাত্র না। আমি একজন দক্ষ হ্যাকার, শুধু মনের মধ্যে কোনো বাজে উদ্দেশ্য নাই। তাই হ্যাকিংকে কোনো বড় ধরনের অন্যায় কাজে ব্যবহার করি না, শুধু ছোটোখাটো কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের পকেট খরচ চালাই। তাছাড়া অন্যান্য দক্ষ হ্যাকাররা তাদের হ্যাকিং পদ্ধতি দিয়ে বড় বড় অন্যায় কাজ করে থাকে। তার একটা বড় উদাহরণ হচ্ছে চর্যাপদ ব্যাংকের 400 কোটি টাকা চুরি। যাই হোক, আমি আরও কয়েকবার চেষ্টা করেও ওয়েবসাইটটি হ্যাক করতে ব্যর্থ হলাম। তারপর এই কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার যুক্ত করে হ্যাকিং শুরু করলাম, কিন্তু এবারেও আমি ব্যর্থ হলাম। কিন্তু আমি ওই ওয়েবসাইটটি ছাড়ছি না। এই ওয়েবসাইটটি হ্যাক করা এখন আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আমি এই ওয়েবসাইটটি হ্যাক করতে না পারি, তাহলে নিজেকে হ্যাকার ভাবতে নিজের কাছেই ছোট মনে হবে। অনেক চেষ্টার পর প্রায় 2 দিন পর আমি ওয়েবসাইটটি হ্যাক করতে সফল হলাম। আর হ্যাক করতে সফল হতেই ওপাশ থেকে এসএমএস আসলো।
তারপর ওরা আরও একটি ওয়েবসাইট দিল। আমি আমার অ্যাকাউন্ট চেক করে দেখলাম সত্যিই 10,000 টাকা পেয়েছি। আর এই প্রথম আমি এত বড় অঙ্কের টাকা ওয়েবসাইট থেকে হ্যাক করে পেলাম। এর আগে যত হ্যাক করেছি তাতে 200, 300, সর্বোচ্চ 500 টাকা পেয়েছি, কিন্তু এই ওয়েবসাইট হ্যাক করতে 10,000 টাকা পাইলাম। যাই হোক, দ্বিতীয় লেভেল দেওয়ার কারণে গেমটার প্রতি আমার আসক্তি আরও বেড়ে গেল। তাই দ্বিতীয় লেভেলে দেওয়ার ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটের সকল শর্ত পূরণ করে নেক্সট স্টেপ চাপ দিলাম। কিন্তু নেক্সট স্টেপ চাপতেই আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম, কারণ নেক্সট স্টেপ চাপ দিতেই সাথে সাথে লোডিং ইরর দেখালো। প্রথমে ভাবলাম হয়তো আমার কম্পিউটারের সমস্যার কারণে, কিন্তু কয়েকবার চেষ্টা করলাম, প্রত্যেকবারই লোডিং ইরর দেখালো। এই প্রথম এমন ওয়েবসাইট দেখলাম, কারণ এর আগে যতগুলো ওয়েবসাইট দেখেছি একটাও এরকম ছিল না। সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড হলেও অন্তত কিছু একটা অপশন থাকতো, কিন্তু এই ওয়েবসাইটটাতে তো কোনো অপশনই আসলো না, সরাসরি লোডিং ইরর দেখালো। তাহলে কি ওরা ওয়েবসাইটটি ভুল দিয়েছে? দেখি ওদের এসএমএসের রিপ্লাইতে বলে দেখি কি হয়। কিন্তু পরক্ষণেই একটা জটিল বিষয় লক্ষ্য করলাম। লেভেল 1-এর ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের অনেকটাই মিল আছে, প্রায় 90% মিল পাওয়া যায়। তাহলে কি আগের ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে? তারপর আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে আগের ওয়েবসাইটে ঢুকলাম। একদম নিচের দিকে দেখলাম একটা সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিনে এই লেভেল 2-এর ওয়েবসাইটটি লিখে সার্চ দিলাম, কিন্তু সার্চ দেওয়ার পর এরকম লেখা আসলো, উই নট ফাউন্ড দিস ওয়েবসাইট, প্লিজ পাস্ট কপি লিঙ্ক ইফ দিস ওয়েবসাইট। এবার যেন একটু স্বস্তি পেলাম। তাড়াতাড়ি করে লেভেল 2-এর ওয়েবসাইটের লিঙ্ক কপি করে সার্চ ইঞ্জিনে পেস্ট করলাম। তারপরে 2টি অপশন আসলো, নাম্বার 1 ওপেন দ্য ওয়েবসাইট, নাম্বার 2 ফলো দ্য ওয়েবসাইট। তারপর আগে ওয়েবসাইটটি ফলো করলাম, অতঃপর ওয়েবসাইটে প্রবেশ করলাম। অতঃপর ওয়েবসাইট হ্যাক করতে আমাকে আর কে ঠেকায়। ওয়েবসাইটটি হ্যাক করতেই আমার অ্যাকাউন্টে টাকা চলে আসলো, আর সাথে সাথেই একটা এসএমএস। এভাবে প্রতিদিন চলতেছিল আমার হ্যাকিংয়ের কার্য। বলতে গেলে একটা লোভেই পড়ে গিয়েছিলাম। এভাবে 1 মাসে প্রায় 15টা ওয়েবসাইট হ্যাক করেছি, আর প্রায় 50,000 টাকাও পেয়েছি। আর এই গেমের মোট লেভেল ছিল 15টা, যা আমি সম্পন্ন করেছি। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়ে গেল। 15 নম্বর ওয়েবসাইটটি হ্যাক করার পর থেকে আমার অ্যাকাউন্টটা কেমন যেন উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে যেন কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। আমি আমার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। এখন আমি একদম নিশ্চিত কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে, কারণ গেম খেলে যে টাকা পেয়েছিলাম তার 1 টাকাও নেই। কিন্তু আমার অ্যাকাউন্ট যেই হ্যাক করুক না কেন, পালাতে পারছো না বাছা। আমি হলাম ট্রেনিং প্রাপ্ত উন্নত জাতের হ্যাকার, তাই আগেই সেই ব্যবস্থা করে রেখেছি, যেই আমার অ্যাকাউন্ট হ্যাক করুক না কেন অটোমেটিকলি তার অ্যাকাউন্ট ট্র্যাক করা হতে যাবে। তাই দেখতে লাগলাম কার এত বড় সাহস আমার অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু যা দেখলাম যেন ভূত দেখার মতো অবস্থা হয়ে গেছে আমার। যারা এতদিন আমাকে দিয়ে গেম খেলিয়ে 50,000 টাকা দিয়েছিল, তারাই আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এখন একটু ঘটকা লাগছে। প্রথমে লিংক দিয়ে দিয়ে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করালো, আর বিনিময়ে টাকা দিল, আর শেষে আবার আমার অ্যাকাউন্ট তারা হ্যাক করলো। রহস্য একটা আছেই, আর আমাকে সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আমার এই অ্যাকাউন্ট হ্যাক করে কোনো লাভ নেই, কারণ এই অ্যাকাউন্টে তেমন কোনো তথ্য নাই। শুধু আমার পরিচয়টুকু আছে, যেমন নাম ও ঠিকানা, কোন কলেজে পড়ি, এইগুলো। আর বাকি সব তথ্য সেগুলো আমার দ্বিতীয় অ্যাকাউন্টে রাখা। শুধু আমার তথ্যই না, আরও প্রায় 500 জনের বেশি ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের তথ্য আমার দ্বিতীয় অ্যাকাউন্টে সংরক্ষিত করে রেখেছি। আর সেই দ্বিতীয় অ্যাকাউন্ট হ্যাক করার মতো হ্যাকার বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না, কারণ এই অ্যাকাউন্টে সর্বোচ্চ কঠিন সিকিউরিটি সিস্টেম দেয়া। কিন্তু মাথার ভিতর শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে, আমার অ্যাকাউন্ট হ্যাক করার রহস্যটা কি হতে পারে। না, আর ভাবতে পারছি না। কম্পিউটারটা অফ করে একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে।
আমার হ্যাকিং সম্পর্কে আমার বন্ধুরা কেউ কিছুই জানে না, তাই ওদের সাথে কিছু শেয়ার করতেও পারছি না। কিরে দোস্ত, তোকে এরকম লাগছে কেন? মনে হচ্ছে কোনো দুশ্চিন্তায় আছিস। না কিছু না, এমনি। মিথ্যা বলবি না, তোকে দেখেই বোঝা যাচ্ছে কোনো টেনশন করছিস। আরে না, শরীরটা একটু খারাপ লাগছে। তোরা থাক, আমি যাই। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কম্পিউটারটা অন করে রিয়েল ক্রিকেট 20 গেম খেলতে শুরু করলাম। আর রিয়েল ক্রিকেট 20 আমার অনেক প্রিয় একটা গেম। সময় পেলেই গেমটা খেলি, কিন্তু এখন এটাও ভালো লাগছে না। যাই, একটু টিভি দেখি। আজকে সোনি ম্যাক্সে সানাম তেরি কাসা মুভিটা দেওয়ার কথা। আমার প্রিয় একটা মুভি। মুভিটা দেখতেছিলাম, তখন হঠাৎ করে বিজ্ঞাপন এলো। একটু অন্য চ্যানেল থেকে ঘুরে আসি, দেখি আর টিভিতে বাংলাদেশের কোনো নাটক হচ্ছে মনে হয়। কিন্তু আর টিভিতে গিয়েই দেখতে পেলাম খবর হচ্ছে। কিন্তু খবরটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সেখানে একজন পুলিশ সুপারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পুলিশের উত্তর এরকম: আপনারা কি চোর ধরতে অসমর্থ? না, আসলে আমরা চোরকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করেছিলাম, আর সেই ফাঁদে চোর পা দিয়েও দিয়েছে। কেমন ফাঁদ? আর চোর যখন ফাঁদে পা দিয়েছে, তাহলে চোরকে ধরছেন না কেন? যেহেতু চর্যাপদ ব্যাংকের টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছে, আর এই ব্যাংকের ওয়েবসাইট সিকিউরিটি অনেক হার্ড, তাই আমাদের ধারণা যে এই টাকা চুরি করেছে সে একজন দক্ষ মাপের হ্যাকার। আর এই ব্যাংক শুধু দেশের মানুষের জন্য, বিদেশিদের জন্য না। তাছাড়া এই ব্যাংকের ওয়েবসাইট শুধু দেশের মাধ্যমে সীমাবদ্ধ। তাই আমরা এরা নিশ্চিত যে চোর বাংলাদেশের একজন দক্ষ হ্যাকার। এই কারণেই আমরা বাংলাদেশের ব্যবহৃত সকল কম্পিউটারের গেম সিস্টেম করে হুবহুব চর্যাপদ ব্যাংকের সমান সিকিউরিটি সম্পন্ন একটা ওয়েবসাইটের লিঙ্ক ভাইরাল করি, আর মেসেঞ্জারে বলে দেই এই ওয়েবসাইটের হ্যাকারদের মাধ্যমে সবাই টাকা আয় করতে পারবে। তো এখানে কি ফলাফল পেলেন? ওই ওয়েবসাইটটা হ্যাক করতে সবাই ব্যর্থ হলেও শুধুমাত্র একজন হ্যাকার ওই ওয়েবসাইটটা হ্যাক করতে সফল হয়েছে। তে আমাদের সন্দেহ সেই চোর, তাই আমরা তার কম্পিউটার হ্যাক করি, কিন্তু সেখানে কোনো প্রমাণ পাইনি। আপনারা কি নিশ্চিত যে ওই হ্যাকারই আসল চোর, যদি চোর অন্য কেউ হয়? সেটা এখনো বলতে পারছি না, যেহেতু আমাদের হাতে এখন কোনো বিরুদ্ধের কোনো প্রমাণ নেই। তাই ওকেই সন্দেহ রেখে আমরা আপাতত কেসটা চালিয়ে যেতে চাচ্ছি। আশা করি খুব শীঘ্রই চোরের সন্ধান পেয়ে যাব। কিন্তু আপনারা অনেক থাকলেও হয়তো আমার তেমন কোনো বিপদ হতো না, কারণ আমি তো আর চুরি করিনি। তাই আমার বিরুদ্ধে চুরির কোনো প্রমাণ ওরা পেত না। কিন্তু আমি যেহেতু ওদের চোখে একজন দক্ষ হ্যাকার, তাই আমাদের ওরা অত সহজে ছাড়ছে না। আসলে চোরকে ধরার জন্য হয়তো আমাকে নিষ্ঠুরভাবে ব্যবহার করবে। কিন্তু কেন জানি ওই রিপোর্টারকে আমার অদ্ভুত লাগছে। রিপোর্টাররা সাধারণ তদন্ত সংগ্রহ করে সেটা প্রচার করে, কিন্তু এই রিপোর্টার হ্যাকারের পরিচয় জানতে চাইলো, আবার ওয়েবসাইটটাও জানতে চাইলো। কেমন অদ্ভুত একটা ব্যাপার। ভাবলাম কিছুদিনের জন্য হ্যাকিং কাজটা বন্ধ রাখবো। এসব চিন্তা করতে করতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অনেক চেষ্টার পর রাত প্রায়
আরে ব্যাংক চুরির খবর। পুলিশ তো একটা হ্যাকারকে সন্দেহ করছে। ও হ্যাঁ, দেখলাম তো। আচ্ছা, এগুলো বাদ দেই, একটা ভালো খবর আছে। কি খবর? কলেজে একটা নতুন মেয়ে অ্যাডমিট হয়েছে। দেখলে পুরাই পাগল হয়ে যাবি। শালা, তোর লুচ্চামি কোনোদিন যাবে না। একটু মৃদু হাসি দিয়ে সাকিব কোথায় যেন চলে গেল। আমিও ক্লাসের দিকে যাচ্ছিলাম, আর তখনই একটা সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো। পড়ে যাওয়ার শব্দ। ঠাস। কি ভাবছেন, আমাকে থাপ্পড় মারছে? নিজেদের ভাবনাটা পাল্টান। আসলে মেয়েটি পড়ে যাওয়ার শব্দ। আহ, মেয়েটি দেখতে তো একদম পরীর মতো, যে কেউ ক্রাশ খাবে। আরে কেমন ছেলে আপনি? আপনার সামনে একটা মেয়ে পড়ে গেছে আর আপনি দাঁড়িয়ে দেখছেন। টেনে তুলুন আমায়। ভালোই তো। আমি ভাবছিলাম উঠেই হয়তো আমাকে একটা থাপ্পড় মারবে। এই মনে হয় একমাত্র মেয়ে যে একটা ছেলের সাথে ধাক্কা খেয়েও থাপ্পড় মারল না। মেয়েটির ডাকে আমি বাস্তবে ফিরলাম। এই যে এত কি ভাবছেন, টেনে তুলুন আমায়। বলেই মেয়েটি হাত বাড়িয়ে দিল, আর আমিও তার হাত ধরে টেনে তুললাম। আহ, কি নরম হাত। ওই ফিস ফিস করে কি বলেন? না কিছু না। আপনার নাম কি? স্টুপিড। একথা বলেই মেয়েটি চলে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি আমাকে গালি দিল নাকি নিজের নাম বলল। যাই হোক, নামটা কিন্তু অসাধারণ। তারপর আমি ক্লাসে চলে গেলাম। আমি আবার সবার মতো ক্লাসে হইচই করি না, একদম ভদ্র একটা ছেলে। তাই লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে ক্লাসে প্রবেশ করলো। আরে, এ তো সেই মেয়েটি। ক্লাসে মাত্র একটা সিটই খালি আছে, আর সেটা হচ্ছে আমার পাশের সিট। তারপর মেয়েটি আশেপাশে ভালোভাবে তাকিয়ে কোনো সিট দেখতে না পেয়ে কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার পাশের সিটেই বসে পড়ল। তার অদ্ভুত দৃষ্টির চাহনি দেখেই আমি তার প্রেমে পড়ে গেলাম। মেয়েটি যখনই আমার পাশে বসলো, তখন মনে হলো গ্রীষ্মকাল থেকে শরৎকাল হয়ে গেল। হাই স্টুপিড। হোয়াট? কি বললেন আপনি? কেন? তখন আপনি তো বললেন আপনার নাম স্টুপিড। ওটা আমি আপনাকে বলছিলাম, আর আমার নাম অর্পিতা। মেয়েটির নাম শুনে তো ওর উপর দ্বিতীয়বার ক্র্যাশ খেয়ে গেলাম। ও, আমার নাম সুমন। তো আমি কি করব? কি আর করবেন, আমার নামের সাথে আপনার নামের বিয়ে দিয়ে দিন। হোয়াট? আরে রাখছেন কেন, মজা করলাম। আচ্ছা, এটা যেন কোন ঋতু? এটা কোন ঋতু জানেন না? আবার গিয়ে ক্লাস 2তে ভর্তি হন। ও, কি হাসি দিল রে ভাই, একদম কলিজায় লাগছে। ওর হাসি দেখে তৃতীয় দফা ক্রাশ খাইলাম। বলতে পারেন হ্যাট্রিক ক্রাশ। ওই আবার কি ভাবেন এত? আপনি বললেন না এটা ঋতু, এইটা গ্রীষ্ম ঋতু। কিন্তু আপনি আমার পাশে বসার পর থেকে তো মনে হচ্ছে এটা শরৎ ঋতু। ও, এইবার বুঝলাম কেন ঋতুর কথা জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই ইউটিউব থেকে মেয়ে পটানোর এই ট্রিক্সগুলো শিখেছেন। মনে মনে বলতে লাগলাম, এই রে ধরা পড়ে গেলাম। এই মেয়েটা বুঝলো কি করে যে আমি ইউটিউব থেকে এগুলো শিখাচ্ছি? না, এখন থেকে ভেবে চিন্তে কথা বলতে হবে। এ তো দেখছি খুব ডেঞ্জারাস মেয়ে। ওই ফিস ফিস করে কি বললেন? না কিছু না, ভাবতেছি ইউটিউব না দেখে একটা মেয়ে পটানোর বই কিনে নেব। তাই করেন। তারপর ক্লাস করে কলেজ ছুটির পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে নিয়ে বসলাম। এখন কিছুদিনের জন্য হ্যাকিং বন্ধ রাখতে হবে। পুলিশরা যেভাবে হ্যাকারদের উপর খেপেছে, তারপর আবার টাকা চুরির সন্দেহটা আমার ওপর। তাই হ্যাকিং কাজ অবিরত রেখে বিপদ আর বাড়াতে চাই না। আমার প্রিয় রিয়েল ক্রিকেট 20 গেমসে ঢুকলাম। তারপর ভারতের সাথে একটা ওয়ানডে ম্যাচ খেললাম। সম্পূর্ণ একটা ওয়ানডে ম্যাচ শেষ করতে প্রায় রাত 12টা বেজে গিয়েছে। এর মধ্যে মা কয়েকবার ডেকেও গিয়েছে খাওয়ার জন্য, কিন্তু এমন একটা ম্যাচ রেখে কি উঠা যায় বলেন? যাই হোক, গেম খেলা শেষ করে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়লাম। আমার বন্ধুরা সবাই ফ্রি ফায়ার খেলে, কিন্তু আমার ফ্রি ফায়ার ভালো লাগে না। খেলার মধ্যে একমাত্র ক্রিকেটটাই আমার প্রিয়, সেটা বাস্তব হোক কিংবা গেম হোক।
এই তো কিছুদিন আগে একবার আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। তো সারাদিন ঘরেই শুয়েছিলাম। বিকেলের দিকে জ্বরটা একটু কমলো। সো আবার যদি জ্বরটা বেশি হয় তাই ওষুধ আনতে গেলাম বাইরে। ওষুধ নিয়ে আসার সময় দেখি মাঠে সবাই ক্রিকেট খেলতেছে। ক্রিকেট খেলা দেখে তো ভুলেই গেলাম যে আমি জ্বরের রোগী। ওষুধগুলো মাঠের একপাশে নামিয়ে রেখে খেলতে নেমে গেলাম। তাহলে বুঝতেই পারছেন আমি ক্রিকেটের কতটা পাগল। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। যদিও উদ্দেশ্যটা ক্লাস করা না, আসল উদ্দেশ্য হলো অপ্রিতা। আমি আবার একটু দুষ্টু থাকায় ক্লাসে সবসময় দুষ্টুমি করি, আর অপ্রিতাও আমার দুষ্টুমিগুলো উপভোগ করে। তো এভাবেই অপ্রিতার সাথে ভালো পরিচয় হয়ে গেল। কিন্তু এখনও বন্ধুত্ব করিনি, কারণ আমি তো ওর সাথে প্রেম করব। তাই কোনো বন্ধুত্ব নয়, সরাসরি প্রপোজ করব। বেশিরভাগ ছেলেরাই ভালোবাসার মানুষের সাথে আগে বন্ধুত্ব করে, তারপর বন্ধুত্ব যখন গভীর হয় তখন প্রপোজ করে। ফলে কি হয়, প্রেম তো হয়ই না, আরও বন্ধুত্বটাও নষ্ট হয়। তাই ওরকম ভুল আমি করতে চাচ্ছি না, সরাসরি প্রপোজ করে ফেলবো, তারপর যা হওয়ার হবে। এভাবেই 1 মাস কেটে গেল, আর এখন আমি দুশ্চিন্তামুক্ত। তাই ভাবতেছি কালকেই অপ্রিতাকেই প্রপোজ করব। আপনারা কি ভাবছেন, আমি দুশ্চিন্তামুক্ত হলাম কিভাবে? আর আমার দুশ্চিন্তা বা কিসের, তাই তো? আসলে এতদিন টাকা চুরির সন্দেহের তালিকায় ছিলাম, এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু কয়েকদিন ধরে দেখছি টাকা চুরির তদন্তের লোকেরা কোনো খবর নিচ্ছে না। মনে হয় তদন্ত বন্ধ করে দিয়েছে। কিন্তু মনে মনে একটা খটকা থেকেই যাচ্ছে। হঠাৎ করে তদন্ত বন্ধ করে দেওয়ার কারণ কি হতে পারে? নাকি গোপনে ওরা অন্য কোনো প্ল্যান করতেছে? যাই হোক, এগুলো বাদ দিয়ে এখন একটু অপরিতার কথা ভাবা যাক। কিন্তু কি ভাববো সেটাই তো খুঁজে পাচ্ছি না। ধুর, অত ভেবে কাজ নেই। সকল ভাবনা বাদ দিয়ে নিশ্চিন্তে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। আহ, কি দারুণ স্বপ্ন! আমি একটা লাল গোলাপ নিয়ে কলেজের ক্যাম্পাসে অপেক্ষা করতেছি অপ্রিতার জন্য। অপ্রিতা আসছে, কিন্তু অবাক করা বিষয় হলো আর কোনো শিক্ষার্থী কলেজে আসছে না কেন? ও, ভুলেই তো গেছিলাম, আজ তো শুক্রবার। আসলে স্বপ্নের সব কিছু কেমন যেন উল্টো পাল্টাই হয়। যাই হোক, অপ্রিতা আমার সামনে এসে দাঁড়ালো। একটা নীল শাড়ি পরে এসেছে। নীল রং আমার আবার খুবই প্রিয়, তাই নীল শাড়িতে অপ্রিতাকে যেন সাধারণের থেকে একটু বেশিই সুন্দর লাগছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি তো লাল গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু গোলাপের রংটা হঠাৎ করে নীল হইল কেমনে? বুঝলেন না তাই তো? আরে আগেই তো বললাম যে স্বপ্নের মধ্যে সব কিছু কেমন যেন উল্টো পাল্টাই হয়। অপ্রিতা আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে, যেন এখনই প্রেমের সাগরে ডুবে যাবে। আমি হাঁটু গিরে বসে নীল গোলাপটা ওর দিকে এগিয়ে দিলাম। তুমি সামনে এসো কোন এক শ্রাবণে নববধূর সাজে, আমি নীল হয়ে মিশে যাব তোমার শাড়ির ভাঁজে। বলেই গোলাপটা অপ্রিতার দিকে এগিয়ে দিলাম, আর সাথে সাথেই ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলাম। আরে ভাই, এমন স্বপ্ন যেন কোনো প্রেমিক না দেখে। কি বুঝলেন না তো? চলেন তাইলে ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। আমি যখন গোলাপটা অপ্রিতার হাতে দিলাম তখন ও গোলাপটা নেয়ার জন্য নিচের দিকে ঝুঁকতে লাগলো। আমি ভাবলাম হয়তো অপ্রিতাও হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবে। ইতিহাসে রেকর্ড হয়ে যাবে যে একটা মেয়ে হাঁটু গেড়ে বসে একটা ছেলেকে প্রপোজ করেছে। কিন্তু পরবর্তীতে দেখি এর চেয়েও বড় রেকর্ড হয়ে গেল। ও তো পায়ের জুতা খুলে আমাকে মায়ের শুরু করলো। কি মাইক টেনে দিল রে ভাই! ঘুম ভাঙার পরেও যেন ব্যথা কমতেছে না। ভাগ্যিস ঘুমটা ভেঙে গিয়েছিল, নাইলে আজকে আমার ডেট দিয়ে হয়ে যাইতো। হবু গার্লফ্রেন্ডের হাতে স্বপ্নের মধ্যে জুতার বাড়ি খাইছি শুনে আপনাদের খুব হাসি পাইতেছে না? হাসেন হাসেন, মন খুলে হাইসালন। যেদিন প্রেমিকার হাতে খাইবেন না, সেই দিন বুঝবেন ও হাতে কত জোর। যাই হোক, ঘুম যখন ভেঙে গিয়েছে তাইলে এখন একটু আড্ডা দিয়ে আসি বন্ধুদের সাথে। আর দেরি না করে রহিম চাচার চায়ের দোকানে চলে গেলাম। ওখানে আমরা সবাই বেশিরভাগ সময় আড্ডা দেই। আড্ডা দেওয়ার পাশাপাশি 1 কাপ চা খেয়ে বাসায় চলে আসলাম। তারপর একটু পড়তে বসলাম। অনেকদিন পড়তে বসি না, কলেজ করে কম্পিউটার চালিয়ে ক্রিকেট খেলে আড্ডা দিয়েই দিন কেটে যায়। তাই পড়তে বসার তো সময় পাই না। তাই আজকে একটু পড়তে বসলাম, কিন্তু পড়তে বসেও শান্তি নেই। একজন পাঠক মেসেজ দিল। আর পড়া হইল না। বই রেখে গল্প এডিট করতে বসে গেলাম। গল্প এডিট শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে অপ্রিতাকে খুঁজতে লাগলাম। ওই তো অপ্রিতা। এই অপ্রিতা, বলো।
বিকেলে কি ফ্রি আছো? কেন? বিকেলে কলেজের পার্কে একটু আসতে পারবা? কেন? একটা সারপ্রাইজ আছে, বিকেল 5টার দিকে চলে আসবা, ওকে? ঠিক আছে, আসবো। এখন ক্লাসে যাও। কেন? তুমি ক্লাস করবা না? না, একটু কাজ আছে। তারপর অপরিতা ক্লাসে চলে গেল। আমি আর ক্লাস করলাম না। কলেজ থেকে চলে এলাম অপরিতার জন্য কিছু গিফট কিনতে। একটা লাল গোলাপ কিনলাম, একটা চকলেট বক্স আর একটা ডায়েরি কিনলাম। তারপর ওইগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে আবার পার্কে যেতে হবে। আজকে অপরিতাকে প্রপোজ করব, কিন্তু ভয় করছে, কে জানে কি হয়। যদি আবার কালকের স্বপ্নের মতো হয় তাইলে তো আমি শেষ। বিকেলে একটা চকলেট বক্স, একটা ডায়েরি আর একটা লাল গোলাপ নিয়ে পার্কে বসে আছি, কিন্তু এখনো অপরিতার কোনো দেখাই নেই। তাহলে কি অপরিতা আসবে না? না, কি ভাবছি এগুলো? হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হচ্ছে। আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দূরে দেখতে পেলাম কেউ একজন আসছে। নীল শাড়ি পরা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, একদম পরীর মতো লাগছে। এই যে মিস্টার, কি দেখছো? অপরিতার ডাকে হুঁশ ফিরল আমার। ওকে দেখে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। একটা পরীকে দেখতেছিলাম। পড়ি? এখানে পড়ি আসবে কোথা থেকে? এই যে আমার সামনেই দাঁড়িয়ে আছে নীল পরী। থাক, আর পাম দিতে হবে না। কি জন্য ডেকেছো তাই বলো। প্রপোজ করতে ভয় লাগছে, কারণ স্বপ্নতে অপরিতা নীল শাড়ি পরেছিল, আর এখন বাস্তবেও তাই। তাহলে কি আবার স্বপ্নের মতো জুতা পাড়েই খাইতে হবে নাকি? যাই হোক, সকল ভয়কে পিছনে রেখে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা অপরিতার হাতে দিলাম। তারপর বলতে শুরু করলাম, অপরিতা, কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলতে পারিনি। তোমার সামনে এলে সব কিছু যেন ভুলে যাই, কিন্তু আহ, আজকে আর না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ সো মাচ। তোমাকে আমার মনের রাজ্যের রানী বানাতে চাই। হবে কি আমার মনের রাজ্যের রানী? আমি একটু হাঁটু গেড়ে বসে বললাম। অপরিতা কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলতে শুরু করলো। দেখো সুমন, আমি তোমাকে ভালো একজন বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখলে না। তোমার কাছ থেকে এটা আশা করিনি। কথাগুলো বলে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা মাটিতে ছুঁড়ে মেরে অপরিতা চলে যেতে লাগলো। আমি এখনো ওই জায়গাতেই হাঁটু গেড়ে বসে আছি, আর অপরিতার চলে যাওয়ার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছি। মনটা বারবার বলছে হয়তো অপরিতা ফিরে তাকাবে আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, আমিও তোমাকে অনেক ভালোবাসি সুমন, তোমার মনের রাজ্যের রানী হতে চাই। কিন্তু না, ও একবারও আমার দিকে ফিরেও তাকালো না, সোজা চলে গেল। মন খুলে কাঁদতে ইচ্ছে করছে। একটা মুহূর্তের মাঝেই সব কিছু এলোমেলো হয়ে গেল। কেন যে ওকে প্রপোজ করতে গেলাম? অন্তত বন্ধু হয়ে থাকলেও তো পারতাম। তারপর মাটি থেকে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরি তুলে নিয়ে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। তারপর মা এসে ডাকতে লাগলো। আমি চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিকভাবেই দরজা খুলে দিলাম, যাতে মা কিছুই বুঝতে না পারে। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি রে, এখনো ঘুমিয়ে আছিস? কলেজে যাবি না? না মা, আজকে যাব না। কেন, কি হয়েছে? না, এমনি। ঠিক আছে, না গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটার নিয়ে বসলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। এই 7 দিনের একদিনও কলেজে যায়নি। ভেবেছিলাম কলেজে না গেলে হয়তো অপরিতা আমাকে মিস করবে আর অবশেষে ভালোবেসে ফেলবে, কিন্তু না, আসলে আমিই ভুলছিলাম। অপরিতার মনে আমার জন্য এক বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। থাকলে অন্তত একটিবার খোঁজ নিত কেন কলেজে যাচ্ছি না। এদিকে দুপুরে কম্পিউটার নিয়ে গেমস খেলতেছি, এমন সময় মা রুমে আসলো। আচ্ছা, তোর কি হয়েছে বল তো? কেন? আমি আবার কি করলাম? এতদিন কলেজে যাচ্ছিস না কেন? এমনিতেই। তুই তো আগে এরকম ছিলি না। আরে তখন তো নতুন কলেজে উঠেছিলাম, তাই নিয়মিত যেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। ঠিক আছে, কালকে একটু তোর মামা বাড়িতে বেড়াতে যাব, তোকে আমার সাথে যেতে হবে। ঠিক আছে, সকালে রেডি থেকো, কিন্তু আমি কিন্তু থাকতে পারবো না।
তোমাকে দিয়েই আমি চলে আসব। কেন এতদিন পর যাচ্ছিস, 2 দিন থাকবি না? মা, তুমি তো জানোই বেরোতে আমার বেশি ভালো লাগে না। তারপর মা চলে গেল আর আমি গেমস খেলার দিকে মনোযোগ দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে মামা বাড়িতে দিয়ে আসলাম এবং তারপর আমি আবার বাড়িতে চলে আসলাম। আর আস্তে আস্তে রাত হয়ে গেল। অতঃপর ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। এত রাতে রান্না করতে আমার ইচ্ছে করছে না। অতঃপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে বসে গেমস খেলতে শুরু করলাম। একা একা বাড়িতে ভালো লাগছে না। আপনাদের তো বলাই হয়নি, বাড়িতে শুধু আমি আর আমার মা থাকি। বাবা দেশের বাইরে থাকেন আর বড় একটা বোন আছে, তার বিয়ে হয়েছে। আর এখন মাও মামা বাড়িতে গিয়েছে। তাই বাড়িতে এখন আমি একা। সো একা একা কিছুই ভালো লাগছে না। গেম খেলতেও এখন অসহ্য লাগছে। তাই কম্পিউটার অফ করে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, কিন্তু চোখে এখনো ভরপুর ঘুম বাকি আছে। তাই ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছি না, কিন্তু চোখ খুলে তাকাতে বাধ্য হলাম, কারণ আমার ঘুম ভেঙেছে বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে। কিন্তু চোখ খুলতেই যেন আমার ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল। এটা কি করে হতে পারে? কোনো স্বপ্ন দেখছি না তো, নাকি এবার সত্যি কোনো ভূত দেখছি? কিন্তু দিনের বেলা ভূত আসবে কোথা থেকে? নিজের হাতে একটা চিমটি কাটলাম, কিন্তু কোনো পরিবর্তন নেই। তার মানে আমি ঠিকই দেখছি, কিন্তু এটা কিভাবে হলো? কি আপনারা কিছুই বুঝতেছেন না, তাই তো? আরে ও প্রীতা আমার বুকের উপর শুয়ে আছে। আমার ভাবতেই অবাক লাগছে, সেদিন প্রপোজ করার পর প্রীতা রেগে চলে গেল, আর আজকে ও নিজেই এসে আমাকে বুকের উপর শুয়ে আছে। যাই হোক, ওকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ওর চুলগুলো এলোমেলোভাবে আমার মুখের উপর জড়িয়ে আছে। আমি ওর চুলগুলো সরিয়ে দিতেই ওর ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙার সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়াতে গেলাম, কিন্তু ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আরে আরে, কি করছো? দেখছো না কি করছি? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে জড়িয়ে ধরছো কেন? তুমি মনে হয় আমাকে ভালোবাসো। মানে কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি না মানে? ছাই ভালোবাসো। যদি ভালোই বাসতে তাহলে এভাবে না বলে নিরুদ্দেশ হয়ে যেতে না। আমি সেদিন তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আর তাতেই তুমি নিখোঁজ হয়ে গেলে। এই তোমার ভালোবাসা? আসলেই তো, অপ্রিতা তো ঠিকই বলেছে। ও একবার না করতেই আমি কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। আসলে এটা আমি ঠিক করিনি। ওকে, সরি। কান ধরো। ওকে, এই যে গান ধরলাম, এখন তো খুশি? অনেক খুশি। তারপর অপ্রিতা আবার আমাকে জড়িয়ে ধরলো। ধরলো তো ধরলোই, আর ছাড়ার নাম গন্ধ নেই। এখন তো ছাড়ো। না, ছাড়বো না। এভাবেই ধরে রাখবো সারা জীবন। আরে না ছাড়লে তো আমাকে না খেয়ে থাকতে হবে। মা বাড়িতে নেই, তাই আমাকেই রান্না করতে হবে। আর তুমি যদি এভাবে ধরে রাখো তাহলে রান্না করব কিভাবে? তুমি রান্না করতে পারো? মায়ের কাছ থেকে শিখেছি। ওকে, থাক। এখন আর তোমাকে রান্না করতে হবে না। তুমি শুয়ে থাকো, আমি রান্না করে আনছি। তারপর অপ্রিতা রান্না করতে গেল, আর আমি ফ্রেশ হয়ে এসে কম্পিউটারে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর অপ্রিতা ডাকলো। এই রান্না হয়ে গেছে, আসো দুজনে একসাথে খাবো। তারপর খাবার টেবিলে গেলাম, দেখলাম সব কিছু টেবিলে সাজিয়ে রেখেছে অপ্রিতা। আহ, কি কপাল! বিয়ের আগেই বউয়ের হাতে রান্না খাচ্ছি। খাবার খেয়ে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর রান্না! আমি তো ভাবতেই পারছি না অপ্রিতা এত সুন্দর করে রান্না জানে। অপ্রিতাকে ছেলের বউ হিসেবে পেলে আমার মা বাবাও তো অনেক খুশি হয়ে যাবে। তারপর দুজন একসাথে খাওয়া দাওয়া করলাম। চলো, তোমাকে এখন পৌঁছে দিয়ে আসি। কি? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আরে তাড়িয়ে দেবো কেন? তোমার বাড়ি থেকে যদি টেনশন করে? বাড়িতে বলে এসেছি আমার ফিরতে দেরি হবে, তাই আর টেনশন করবে না। কিন্তু আমার বাড়িতে কেউ নেই, তোমাকে আর আমাকে কেউ দেখলে কি ভাববে? কিছুই ভাববে না। চুপ করে তোমার রুমে চলো, আজ সারাদিন গল্প করব। তারপর অপ্রিতাকে নিয়ে আমার রুমে গেলাম।
অপৃতা আমার বিছানার ওপর বসলো আর আমি কম্পিউটারের সামনে বসলাম। কম্পিউটারে গেম খেলতেছি আর অপৃতার সাথে গল্প করতেছি। আচ্ছা, এটা কি? তুমি শহরের মেয়ে হয়েও জানো না যে এটা কি? এটা পেন ড্রাইভ। আসলে আমি শুধু নামেই শহরের মেয়ে, কাজী না। তাই পেন ড্রাইভ দিয়ে কি করে? কম্পিউটারের সকল তথ্য এই পেন ড্রাইভে সুরক্ষিত রাখা হয়। ও, আচ্ছা, তুমি আমাদের বাসা চিনলে কিভাবে? তুমি যেদিন আমাকে প্রপোজ করেছিলে আর আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমাকে আমি ফলো করেছিলাম, তখন দেখলাম তুমি এই বাড়িতে ঢুকলে, তাই বুঝে গেলাম এটিই তোমাদের বাড়ি। খুব ব্রিলিয়ান্ট দেখছি তুমি। তা আমার গিফটগুলো কোথায়? তারপর সেই চকলেট বক্স, ডায়েরি আর গোলাপটা এনে অপৃতাকে দিলাম। লাল গোলাপটা একদম শুকিয়ে গিয়েছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। অপৃতা এগুলো নিয়ে একটু মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ওকে জড়িয়ে ধরলাম। এভাবে সারা জীবন ধরে রাখবি তো আমায়? রাখবো। আচ্ছা, এখন আমাকে বাসায় ফিরতে হবে। তারপর আমি অপৃতাকে পৌঁছে দিয়ে এসে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টার দিকে বাসায় ফিরলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলাম। আর অর্পিতা এখনও কলেজে আসেনি। তখনই হঠাৎ আশরাফ স্যার ডাক দিলেন। উনি খুব দরকার ছাড়া আমাকে ডাকেন না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, আসলে সকল পরীক্ষার্থীদের নাম আর ছবির একটা লিস্ট করতে হতো কম্পিউটারে, কিন্তু যার দিয়ে কাজগুলো করাই সে তো আজ আসেই নাই। এখন কি করি বলো তো? ওকে, চলুন, আমি কম্পিউটার চালাতে পারি, আমি লিস্ট করে দিচ্ছি। ধন্যবাদ সুমন, বড় একটা সমস্যা থেকে বাঁচালে। তারপর স্যারের সাথে কম্পিউটারের কাছে গেলাম শিক্ষার্থীদের লিস্ট করতে। কিন্তু লিস্ট করতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অপৃতা আমার সাথে এমন কেন করলো? তাহলে কি ও আমাকে কোনোভাবে ব্যবহার করতে চাচ্ছে? না, এটা হতে পারে না। ও আমাকে এইভাবে ঠকাতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমাকে এর কারণ জানতেই হবে। কি হলো, আপনারা কিছুই বুঝতে পারছেন না, তাই তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাক করি। আমি কম্পিউটার অন করে সবার ছবি আর নাম চেক করে তারপর তাদের লিস্ট করছিলাম। কিন্তু সিরিয়ালে অপৃতার কোনো ছবি বা নাম কিছুই তো দেখলাম না। কিন্তু এটা কিভাবে হতে পারে? এখানে তো সবার ছবি আর নাম থাকার কথা। তারপর আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার, এখানে অপৃতার কোনো ছবি বা নাম নেই কেন? তুমি কোন অর্পিতার কথা বলছো? তারপর দেখলাম অপৃতা কলেজের গেট দিয়ে ঢুকতেছে। আমি স্যারকে ইশারা করে অপৃতাকে দেখিয়ে বললাম, স্যার, ওই যে, ওই অপৃতা। আরে ওর নাম তো অর্পিতা না, ওর নাম তো রিমা। তাছাড়া ও তো এই কলেজের শিক্ষার্থী না, তাই লিস্টে ওর নাম নেই। কি বলছেন স্যার? ও এই কলেজের শিক্ষার্থী না? তাহলে কলেজে আসে কেন? আসলে ও হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সহকারী অফিসার রিমা চৌধুরী। আর ও চর্যাপদ ব্যাংকে টাকা চুরি তদন্ত করতে এই কলেজের শিক্ষার্থী সেজে এসেছে। আর সাথে নিজের নামটাও পাল্টিয়েছে? হয়তো, সেটা আমি জানতাম না। কিন্তু তুমি ওর সম্পর্কে জানতে চাইছো কেন? না, এমনি। কিন্তু স্যার, চর্যাপদ ব্যাংকের চুরির সাথে এই কলেজের কি সম্পর্ক? ওরা বলল ব্যাংকের টাকা নাকি একজন হ্যাকার চুরি করেছে, আর ওরা জানতে পেরেছে চোর নাকি এই কলেজেরই একজন ছাত্র। এই হলো ফ্ল্যাশব্যাক। কি, এবার সব কিছু বুঝতে পেরেছেন, তাই না? তার মানে প্রথম যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। ওরা আমাকে সন্দেহ করেছে। আর সম্পর্কে তথ্য নেয়ার জন্য অপৃতা মানে রিমা এই কলেজে ভর্তি হয়েছে। এই জন্যই তো বলি এতদিন তদন্ত বন্ধ ছিল কেন। আসলে ওরা এইভাবে গোপনে তদন্ত করছিল। তার মানে রিমা আমাকে ভালোবাসে না। আমার সম্পর্কে সকল তথ্য নেয়ার জন্য ও আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। শখের কারণে হ্যাকিং শিখেছিলাম, কিন্তু এই শখে যে আমাকে এত বড় বিপদে ফেলবে তাহা জানত কে? আজ চুরি না করেও সন্দেহের তালিকার সবার উপরে আমার নাম। এবার আমি নিশ্চিন্ত হতে পেলাম যে রিমা আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। কারণ কলেজে এসে একটা বারও আমার সাথে দেখা করলো না। হয়তো কলেজে এসেছে শুধু আমার উপর নজর রাখার জন্য।
কিন্তু হঠাৎ এত চেঞ্জ! ও তো আমার সম্পর্কে তথ্য জানার জন্যই আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। তাহলে আজকে তো সেই অভিনয়ের ভালোবাসাটাও দেখতে পাচ্ছি না। ব্যাপারটা একটু ঘটকা লাগছে। না, আর ভাবতে পারছি না। আর কোনো ক্লাস করলাম না, সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কম্পিউটারের সামনে বসেই মোটামুটি বড় আরেকটা শট খেলাম। কারণ আমার 2টা পেন ড্রাইভের একটাও নেই। অনেক খুঁজলাম, কিন্তু একটা পেন ড্রাইভও পেলাম না। কালকেও তো এখানেই ছিল, আর কালকের পর একমাত্র রিমা ছাড়া আর কেউ তো আমার বাসায় আসেনি। তার মানে রিমা আমার পেন ড্রাইভগুলো নিয়ে গিয়েছে। এবার সব কিছু যেন পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। কালকে হঠাৎ অত সকালে রিমা আমার বাসায় এই পেন ড্রাইভগুলো চুরি করতেই এসেছিল। কারণ একজন ব্যক্তির গোপন তথ্য তার পেন ড্রাইভেই থাকে, আর পেন ড্রাইভ পেয়ে গিয়েছে, তাই ওর অভিনয়ের ভালোবাসাটাও শেষ। এই জন্যই আজকে একটিবারও আমার সাথে কথা বলল না। কিন্তু এখন কি করি? পেন ড্রাইভটা যদি ওরা ওপেন করে তাহলে তো আমি শেষ। কারণ ব্যাংক চুরির দায়ে আমাকে না ধরলেও তার চেয়েও বড় ধরনের অপরাধে আমাকে ধরবে। কারণ পেন ড্রাইভে যা আছে নিঃসন্দেহে তা চুরির থেকেও বড় অপরাধ। না, আমি আর ভাবতে পারছি না। মাথা কেমন যেন ব্যথা করছে। তাই বাসা থেকে বের হয়ে ফার্মেসিতে গিয়ে একটা পেন কিলার খেয়ে নিলাম। তারপর একটা সিগারেট ধরালাম। সিগারেট টানতেছি আর হাঁটতেছি। হঠাৎ দেখলাম রিমা কলেজের পাশেরই একটা পার্কের দিকে যাচ্ছে। ওর পিছু নেওয়া যাক। তারপর ওর পিছু নিয়ে পার্কের মধ্যে ঢুকলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, পার্কের গেটে কোনো দারোয়ান নেই, আর তাছাড়া পার্কে কোনো লোকজনও নেই। শুধু আছে রিমা, আর ওপাশে একটা মধ্যবয়স্ক লোক বসে আছে। ওনার পরনে পুলিশের পোশাক। হঠাৎ খেয়াল করলাম ওনার উপরেই একটা সাইনবোর্ডে লেখা, পার্কে ঢোকা নিষেধ। পার্কে ঢোকা ধরা পড়লেই 5,000 টাকা জরিমানা। অথচ পার্কের গেটটা খোলা। আর কিছু না ভেবেই লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়লাম। ধরা পড়লে আবার 5,000 টাকা জরিমানা। তাই একটা গাছের আবডালে লুকিয়ে জানার চেষ্টা করতে লাগলাম রিমা কেন এসেছে এখানে। কিন্তু আর একটা অবাক করা ব্যাপার হচ্ছে, সাইনবোর্ডে জরিমানার কথা লেখা থাকার পরেও সেদিকে রিমার কোনো ভ্রুক্ষেপ নেই। ও স্বাভাবিকভাবেই পার্কের ভিতরে ঢুকছে, যেন ওর জরিমানা নিয়ে কোনো চিন্তাই নেই। তারপর দেখলাম রিমা ওই মধ্যবয়স্ক লোকটার পাশে গিয়ে বসলো। আর ভালোভাবে খেয়াল করে দেখলাম ওই মধ্যবয়স্ক লোকটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র অফিসার রশিদ শেখ। প্রায় দিনই ওনাকে টিভিতে দেখি, তাই চিনতে অসুবিধা হলো না। আড়াল থেকে শোনার চেষ্টা করতে লাগলাম ওরা কি কথা বলছে। এই সময়ে এখানে ডেকেছো কেন? স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই আপনাকে ডেকেছি। আর পার্কের ম্যানেজারকে বলে পার্ক খালি করিয়েছি। ও, এইবার বুঝলাম পার্কে আজকে লোক নেই কেন, আর সাইনবোর্ড টানানোর মানে কি। যাই হোক, ওদের কথার দিকে মনোযোগ দিলাম। স্যার, ওই ছেলের নাম সুমন, আর ও এই পাশের কলেজেই পড়ে। আমি ওর কম্পিউটারের পেনড্রাইভ চুরি করেছি। পেনড্রাইভ ওপেন করে ওর হ্যাকিং লিস্ট চেক করলাম, কিন্তু ওখানে চর্যাপদ ব্যাংকের কোনো ওয়েবসাইটই নেই। কি? ওর হ্যাকিং লিস্টের মাধ্যমে চর্যাপদ ব্যাংকের কোনো ওয়েবসাইট নেই? তার মানে ও চুরি করে নেই? তাহলে তো কেস অন্যদিকে ঘুরে গেল, আর এখন আসল চোরকে ধরা আরও কঠিন হয়ে গেল। স্যার, ও চুরি করেনি, কিন্তু ও যে কাজ করেছে তা চুরির থেকেও বড় অপরাধ। আর এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওকে ধরতে হবে। কেন? আর কি জানতে পেরেছো ওর বিষয়ে? ওর হ্যাকিং লিস্টে আপনার অ্যাকাউন্ট আছে। মানে কি বলছো এসব? আমি ঠিকই বলছি স্যার। শুধু আপনি না, সকল সিনিয়র অফিসারের অ্যাকাউন্টই আছে, এবং সকল বড় বড় ব্যবসায়ীর অ্যাকাউন্টও আছে। কি? তার মানে এদের সবার অ্যাকাউন্ট ও হ্যাক করেছে? হ্যাঁ স্যার, আর এদের সবার সকল তথ্য ও ওর কম্পিউটারে পেয়ে যাচ্ছে। কি বলো? তাহলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। ও সবার গোপনীয়তা নষ্ট করছে। ঠিক বলছেন স্যার। তারপর ওরা বুঝে ওঠার আগেই আমি সেখান থেকে লুকিয়ে চলে আসলাম। সোজা বাসায় এসে শুয়ে পড়লাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। তাহলে কি পুলিশ আসলো নাকি? ভয়ে ভয়ে 1 পা 2 পা করে দরজার দিকে এগিয়ে আসলাম, কিন্তু দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দরজা খুলবো কি খুলবো না,
লুকিয়ে থাকার থেকে দরজা খুলে দিই, যা হবার হবে। তারপর দরজা খুলতেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি তো ভাবছিলাম পুলিশ, তাহলে মা মামা বাড়ি থেকে ফিরেছে, কিন্তু মা হঠাৎ না বলেই চলে এলো যে। কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? ঘুমিয়েছিলাম তো, টের পাইনি। ও, কিন্তু এত চিন্তিত লাগছে কেন? কই না তো, চোখে ঘুম তো, তাই হয়তো। মিথ্যা বলবি না, মায়ের চোখ ফাঁকি দেওয়া অত সহজ না। মা বাদ দাও তো, কিন্তু হঠাৎ না বলেই চলে এলে যে। ও, তোকে তো বলাই হয়নি, আজকে রাতে তোর বাবা দেশে ফিরছে, তাই চলে এলাম। কি সত্যি বলছো মা? হ্যাঁ, আর তোর বাবা তোকে রিসিভ করতে যেতে বলেছে। ওকে, আমি রেডি হয়ে বের হচ্ছি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কম্পিউটার নিয়ে একটু গেম খেলতে খেলতেই সন্ধ্যা হয়ে গেল। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। তারপর বাবাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। কে রে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আসলে হয়েছে কি বাবা, কম্পিউটারে গেম খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে বুঝতেই পারিনি, তাই দেরি হয়েছে। কম্পিউটার গেম কম খেলবি, এটা একটা বাজে নেশা। ঠিক আছে। তা তোর পড়াশোনা কেমন চলতেছে? এই তো বাবা, ভালোই। পরীক্ষায় কিন্তু ক্লাস পেতে হবে। বাবা, এতদিন পরে দেশে ফিরেছ, এখন পড়াশোনার কথা বাদ দাও তো। তুই এখনো ছোটই থেকে গেলে, পড়াশোনার কথা শুনতেই চাস না। বুঝতে পারছো। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসেই দেখি মা অনেক ভালো ভালো রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। তারপর আমি, বাবা আর মা একসাথে খাওয়া দাওয়া করে অনেক গল্প করলাম। বুঝতেই তো পারছেন, এতদিন পর বাবা দেশে ফিরল, অনেক সময় গল্প করলাম। তারপর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বাবা বাড়িতে আসায় মনটা অনেক ভালো, তাই রাতে ঘুমটা অনেক ভালো হলো। কিন্তু ভালো সময়টাও বেশিক্ষণ স্থায়ী হলো না। সকালে হইচইয়ের শব্দে ঘুমটা ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখলাম কয়েকজন পুলিশ এসেছে বাড়িতে, সাথে রিমাও আছে। এতে আমি একটু অবাক হয়নি, কারণ আমি আগে থেকেই জানতাম যে ওরা যে কোনো সময় আমাকে ধরতে আসবে। কিন্তু মা বাবাকে কি জবাব দেব? এরকম হাজারো প্রশ্ন মাথায় নিয়ে সবার সামনে আসলাম, আর সাথে সাথে রিমা আমাকে হাত করা পরিয়ে দিল। আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? কি করেছে ও? হ্যাঁ ঠিকই তো, কি করেছে ও? আপনাদের ছেলে একজন মোস্ট ওয়ান্টেড হ্যাকার। রিমার কথা শুনে বাবা মা যেন আকাশ থেকে পড়ল। দুজন দুজনার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তারপর আমাকে পুলিশের জিপে তোলা হলো। মা বাবা আমার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা থানায় পৌঁছে গেলাম। তারপর আমাকে জেলে নিয়ে যাওয়া হলো। আমি জেলের মধ্যে বসে আছি। তার কিছুক্ষণ পর রিমা জেলে প্রবেশ করলো। বল, কেন সকল বড় বড় ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করছিস? বলবো না, আপনার যা ইচ্ছা করতে পারেন। বলবি না? এই দেখ কি করি। এই কথা বলেই রিমা লাঠি দিয়ে আমার 2 পায়ে 2টা বাড়ি দিল। আমার ভাবতেই অবাক লাগছে, রিমা অভিনয়টা কত সুন্দর করে করতে পারে। এত সুন্দরভাবে ভালোবাসার অভিনয় করলো। আর আজ আমাকে তুই করে কথা বলছে, আর আমাকে মারতেও একটাবার ওর মনটা বাধা দিল না। রিমা আমাকে আরও কয়েকটা বাড়ি দিল। এইবার বুঝলাম আমার বন্ধুরা সবাই পুলিশকে এতটা ভয় পায় কেন। যাই হোক, রিমা যখন আমাকে আবার মার দিতে যাবে, তখনই পার্কের সেই অফিসার জেলের মধ্যে ঢুকলো। রিমা, ওকে মারা বন্ধ করো। না স্যার, ওকে আজ আমি মেরেই ফেলবো। ও কিছুতেই কিছু বলতে চাইছে না। রিমার কথাগুলো শুনে আবারও অনেক কষ্ট লাগলো, কিন্তু কষ্টগুলো মনে জমা রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। তারপর অফিসার থাকায় রিমা আমাকে মারা বন্ধ করলো। দেখো সুমন, তুমি যে কাজ করছো তার কোনো ক্ষমা নেই, তবুও তোমাকে আমরা ছাড়তে পারি যদি তুমি আমাদের একটা কাজ করে দাও। কি কাজ করতে হবে বলুন। আমি জানি তুমি একজন দক্ষ হ্যাকার, আর চোরকে একমাত্র তুমিই ধরতে পারবে।
তাই চোর ধরতে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। কি বলছেন স্যার? ও একজন ক্রিমিনাল আর ও ধরবে চোর? রিমা, এখন চোর ধরতে আমাদের একমাত্র সুমনে সাহায্য করতে পারে। কিন্তু স্যার, কোনো কিন্তু না। কি সুমন, তুমি সাহায্য করবে না আমাদের? ঠিক আছে স্যার, আমি যথাসম্ভব চেষ্টা করব। হঠাৎ অফিসারের ফোনে একটা ফোন আসলো, আর ফোনটা রিসিভ করে কথা বলে অফিসার কেমন যেন উদাস হয়ে গেল। কি হয়েছে স্যার? চর্যাপদ ব্যাংকে থেকে আবার 200 কোটি টাকা চুরি হয়েছে। কি বলছেন স্যার? সুমন, তুমি কিছু একটা করো। আমি চেষ্টা করে দেখি কি করা যায়। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি দেরি না করে সোজা বাসায় চলে গেলাম। দরজার বাইরে কলিং বেল দিতেই বাবা এসে দরজা খুলে দিল, কিন্তু বাবার চোখের দিকে তাকানো যাচ্ছে না, যেন রাগে অগ্নিতে জ্বলে পড়ে যাচ্ছে। আমি মাথা নিচু করে ভেতরে ঢুকলাম। বল, কি করেছিস তুই? আজ তোর জন্য বাড়িতে পুলিশ ঢুকলো। বাবা, আমি কিছু করিনি। চুপ কর তুই। কিছু না করলে পুলিশ তোকে এমনি এমনি নিয়ে গেছে নাকি? যদি অপরাধ করতাম তাহলে কি আমাকে ছেড়ে দিত নাকি? আসলে পুলিশের আমাকে দরকার পড়েছে। আমি জানতাম আমার ছেলে কোনো অপরাধ করতে পারে না। থাক, এতক্ষণ রাগ দেখিয়ে এখন আবার ঢং। তোমরা এখন ঝগড়া করো, আমার তো আর ক্ষুধা লাগে নাই। ও তাই তো, তুই বস, আমি খেতে দিচ্ছি। তারপর মা খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি অন করতেই মাথা নষ্ট করা একটা খবর দেখলাম। আজকে সকালেও নাকি আবারও চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইট থেকে হ্যাক করা হয়েছে, এবং হ্যাক করে 30 কোটি টাকা চুরি হয়েছে। এবার একটু অবাক লাগছে, পরপর 2 দিন টাকা চুরি হলো। এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়, অনেক দক্ষ কোনো হ্যাকার এই কাজটা করেছে, আর এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়াও যাচ্ছে না। কিন্তু ভাববার বিষয় হলো, ও চায়টা কি? বারবার একই ব্যাংক থেকে কেন চুরি করছে, আর শুধুমাত্র ধনী ব্যক্তিদের অ্যাকাউন্টগুলো থেকেই টাকা চুরি করছে। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল, আর এই 7 দিনের প্রতিদিনই চর্যাপদ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে একই রকম হ্যাকিং পদ্ধতিতে, আর প্রতিদিনই কোনো ধনী ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে। এমন সময় হঠাৎ রিমা ফোন করলো। নাম্বারটা এখনও সেভ করা আছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি থানায় চলে গেলাম। থানায় গিয়ে দেখলাম রিমা উদাস হয়ে বসে আছে। ম্যাডাম, ডাকছেন কেন? একটু বসো, অফিসার সাহেব আসছেন, উনিই তোমাকে ডেকেছে। আমি চুপচাপ বসে আছি রিমার সামনে। রিমাও কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। ওই অফিসার সাহেব তো এখনো এলেন না। আর একটু অপেক্ষা করো, ঢাকা থেকে আসতেছেন, একটু সময় তো লাগবেই। ঠিক আছে, আমি আসছি। অফিসার সাহেব আসলে আমাকে ফোন দিয়েন। কেন, আমার সামনে বসে থাকতে কি সমস্যা হচ্ছে? বুঝলাম না। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে ম্যাডাম, কি বলছেন এসব? কেউ শুনলে কি ভাববে? আমি তোমার সাথে অন্যায় করেছি, তাই ক্ষমা চাচ্ছি, এত ভাবার কি আছে? আরে কি বলছেন? আপনি আবার কি অন্যায় করেছেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি যেটা করেছি সেটা অনেক খারাপ করেছি। আরে আজব তো, আপনাকে এই আদেশ দেওয়া হয়েছিল আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সম্পর্কে সকল তথ্য নেয়ার, আর আপনি সেটাই করেছেন। এতে অন্যায়ের কি আছে? তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আমাকে আর একটা সুযোগ দিবে? দুঃখিত ম্যাডাম, একবার কেউ বিশ্বাস ভাঙলে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার অভ্যাস আমার নেই। এমন সময় অফিসার সাহেব চলে এলেন। সুমন, তুমি কিছু একটা করো, যেভাবেই হোক চোরকে ধরতেই হবে। আমারও তাই মনে হয়। তোমার যা কিছু দরকার আমাকে বলো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পারো চোরকে ধরো। তেমন কিছুই লাগবে না, শুধু একটা জিপিএস মেশিন লাগবে। চর্যাপদ ব্যাংকে যে কয়জনের অ্যাকাউন্ট খোলা আছে সবার অ্যাকাউন্টের সাথেই জিপিএস সংযোগ করতে বলেন। ঠিক আছে, আমি আজকে ব্যাংকের ম্যানেজারকে বলে ব্যবস্থা করছি। আর এই বিষয়ে কোনো নিউজ টিভি চ্যানেলে দিবেন না। ঠিক আছে।
তারপর অফিসার চলে গেল আর আমিও চলে আসছিলাম। কিছু দূর যেতেই পিছন থেকে রিয়া হাত টেনে ধরলো। হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি। আপনি যদি মনে করেন যে আপনার নরম কথায় আমার মন গলবে তাহলে ভুল ভাবছেন। ওরকম নরম মন আমার না। বলেই হাতটা ছাড়িয়ে নিয়ে চলে আসছিলাম আর রিমা পিছন থেকে বলছিল, বিয়ে যদি কাউকে করি তাহলে তোমাকেই করব, পারলে আটকিও। আমি পিছনে কান না দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দিলাম এক ঘুম। এক ঘুমে বিকেল হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠতেই অফিসার সাহেবের ফোন। সুমন, ব্যাংকের সকল অ্যাকাউন্টেই জিপিএস সংযোগ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। তারপর ফোনটা কেটে দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন আর কম্পিউটারের সামনে বসতে ইচ্ছে করছে না। রাতে দেখব না কি করা যায়। তারপর বাড়ি থেকে বেরিয়ে এলাম আড্ডা দেওয়ার জন্য। সাকিবের কাছে একটা ফোন দিলাম। কিছুক্ষণের মধ্যে সাকিবও চলে আসলো। দুজনে গিয়ে রহিম চাচার চায়ের দোকানে বসলাম। চাচা, দুটো চা দাও তো। অপেক্ষা করো, দিচ্ছি। তারপর রহিম চাচা আমাদের দুজনকে 2 কাপ চা দিল। চা খেতে খেতে সাকিবকে সবকিছু খুলে বললাম। কি বলিস দোস্ত? চোর ধরতে পারলে তো তুই বিখ্যাত হয়ে যাবি। আর বিখ্যাত? কি খেয়ে যে হ্যাকিং শিখেছিলাম, নাহলে আজকে এই প্যারায় পড়তে হতো না। তবে যাই হোক, কিন্তু রিমাকে তোর মেনে নেওয়া উচিত, কারণ ওর তো কোনো অন্যায় দেখছি না। ও যা করেছে ওটা ওর ডিউটি ছিল। তুই তো জানিসই, আমি একবার কাউকে অবিশ্বাস করলে তাকে আর বিশ্বাস করতে পারি না। যাই করিস ভেবে করিস। আচ্ছা, চল এখন বাসায় যাই। চল। তারপর রহিম চাচাকে চায়ের বিলটা দিয়ে বাসায় চলে আসলাম। আর কলিং বেল দিতেই দরজাটা খুলে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, দরজার সামনে রিমা দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ভিতরে চলে গেলাম। মা, মা, এই মেয়ে এখানে কি করছে? এখানে কি করছে মানে? ও আমার হবু বৌমা। কি বলছো এসব? কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমার কি আর কোনো ছেলে আছে নাকি? ও তোর হবু বউ। বুঝছি। বয়সের সাথে সাথে তোমার মাথারও সমস্যা হয়ে গিয়েছে, ডক্টর দেখাও। বলেই আমি আমার রুমে চলে এলাম। দেখলাম রিমা মুচকি হাসি হাসছে। তোর হাসি বের করতেছি। এখন তর্ক করার মতো মুড আমার নেই, তাই তেমন কিছুই বললাম না। রুমে এসে কম্পিউটারের সামনে বসলাম। কিছুক্ষণ পরেই আমার পিছনে কারো উপস্থিতি অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি রিমা দাঁড়িয়ে আছে। আপনি আমার রুমে আসার সাহস কোথায় পেলেন? আমার হবু স্বামীর রুমে আমি আসছি, তাতে তোমার কি? বের হয়ে যান এখান থেকে, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। কোনো ডিস্টার্ব হবে না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আপনি যাবেন নাকি আমি অফিসার সাহেবকে ফোন করে বলবো যে আপনিই আমার কাজে বিরক্ত করছেন? থাক, বলতে হবে না, যাচ্ছি। তারপর রিমা চলে গেল। আমি নিজের কাজে মনোযোগ দিলাম। চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ব্যাংকে যাদের যাদের অ্যাকাউন্ট খোলা আছে সবার অ্যাকাউন্ট হ্যাক করে ট্র্যাকিং করে রাখলাম। এখন যদি অন্য কেউ আর এই ব্যাংকের কোনো ওয়েবসাইট হ্যাক করে তাহলে অটোমেটিকভাবে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটারে চলে আসবে। তারপর কম্পিউটার অফ করে খাওয়া দাওয়া করতে ডাইনিং রুমে গেলাম, কিন্তু খাওয়াটাই নষ্ট হয়ে গেল। সুমন, কালকে তোমার আর রিমার বিয়ে। বাবা, কি বলছো এসব? ফাজলামির একটা লিমিট থাকে। আমি কোনো ফাইজলামি করছি না। কালকে বলছি, কালকে বিয়ে। কালকে কেন? আমি কোনোদিনও এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি তো জানোই আমি একবারে যেটা বলি সেটাই। আমার আর কিছুই করার নেই, কারণ বাবা যেটা একবার বলেছে সেটা করবেই। আর তার মুখের উপর কথা বলার সাহস আমার নেই। যে রাগ বাবা নিউক্লিয়ার বোমের মতো করে ফাটে। আর কি করব? দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এসে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি অন করতেই দেখলাম আজকেও চর্যাপদ ব্যাংক থেকে 50 কোটি টাকা চুরি হয়েছে। তারপর আমি আর দেরি না করে তাড়াতাড়ি কম্পিউটারের কাছে চলে গেলাম, কারণ যেই টাকা চুরি করুক না কেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটারে চলে আসবে। তারপর তাড়াহুড়ো করে কম্পিউটার অন করে দেখতে পেলাম একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটারে চলে এসেছে।
বুঝতে বাকি রইল না যে এটা আসল চোর। কিন্তু অ্যাকাউন্টের ভিতর ঢুকে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ অ্যাকাউন্টটা সেই রিপোর্টারের। সর্বপ্রথমবার টাকা চুরি হওয়ার পর অফিসারকে যেই রিপোর্টার ইন্টারভিউ নিয়েছিল। কিন্তু আমার এই বিষয়টা কোনোভাবেই মাথায় ঢুকছে না যে একজন রিপোর্টার কেন ব্যাংক থেকে এত টাকা চুরি করবে, তাও আবার একই ব্যাংক থেকে বারবার। সবথেকে বেশি অবাক করার বিষয় হলো একজন রিপোর্টার হয়ে সে এত নিখুঁতভাবে হ্যাক করে কিভাবে। আমাকে এই সব কিছু জানতেই হবে, আর এই জন্য প্রথমে আমাকে ওই রিপোর্টারের সাথে দেখা করতে হবে। অ্যাকাউন্ট থেকে রিপোর্টারের নাম ঠিকানা সংগ্রহ করলাম। ওনার নাম মাইকেল রবার্ট। নামটা দেখে অবাক হলাম, কারণ একজন বাঙালির নাম কিভাবে মাইকেল রবার্ট হয়? হয়তো ছদ্মনাম দিতে অ্যাকাউন্ট তৈরি করেছে। তারপর যাই হোক, আবার নতুন করে টাকা চুরি হওয়ার আগেই আমাকে মাইকেল রবার্টের সাথে দেখা করতে হবে। তাই দেরি করা ঠিক হবে না, কালকেই দেখা করতে হবে। কিন্তু কালকে তো রিমার সাথে আমার বিয়ে। না, বাবাকে বোঝাতে হবে, কারণ বিয়ের চক্করে পড়ে আমি চোরকে ধরার এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। তারপর কম্পিউটার অফ করে বাবার রুমে গেলাম। বাবা, ভিতরে আসবো? হ্যাঁ আয়, এতে অনুমতি নেওয়ার কি আছে? বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। যা বলার বল, কিন্তু বিয়ে ভাঙার কথা বলবি না। ঠিক আছে, কিন্তু বিয়েটা কালকেই কেন? কয়েকদিন পর হলে কি সমস্যা? কেন, রিমাকে বিয়ে করতে তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু আমার নিজেকে প্রস্তুত করতে একটু সময় লাগবে। বিয়েটা 7-8 দিন পরে হলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, বিয়েটা তাহলে সামনের সপ্তাহে হোক, কিন্তু এরপর আর কোনো কথা বলবি না। ঠিক আছে বাবা। তারপর বাবার রুম থেকে চলে এলাম। আমার রুমে আসতেই দেখি রিমা আমার বিছানায় বসে আছে। কি মিস্টার, কোথায় গিয়েছিলেন? বাইরে গেছিলাম একটু। আমি জানি তুমি বিয়ে ভাঙার জন্য আঙ্কেলের সাথে কথা বলতে গেছিলে, কিন্তু লাভ নেই। আমি জানি তোমার বাবা যখন একবার বলেছে কালকে তোমার আমার বিয়ে দিবে, তো দিবেই। তা তো দিবেই, কিন্তু কালকে না, সামনের সপ্তাহে। যাই হোক, কিন্তু তোমার আমার বিয়েটা তো হবেই। হাজার চেষ্টা করেও তুমি বিয়ে ভাঙতে পারবা না। এখন যান, ঘুমান গিয়ে। আমি তো তোমার রুমে ঘুমাবো। মানে কি? দেখুন, ফাজলামি সবসময় ভালো লাগে না। যান বলছি আমার রুম থেকে। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে যাব, আর নইলে এখানেই থাকবো। ক্ষমা? কিন্তু কিসের জন্য? আমি জানি তুমি আমার উপর এখনো রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে, আমি ওতে কিছু মনে করিনি। কিছু যদি মনে না করো তাহলে আমাকে বিয়ে করতে সংকোচ করছো কেন? জানি না। তার মানে তুমি আমাকে ক্ষমা করোনি। ঠিক আছে, তাহলে আমিও যাব না, আজকে তোমার এই রুমেই থাকবো। ওকে, ক্ষমা করেছি, এখন তো যান। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। তারপর রিমা আমাকে একটা কিস করে ওর রুমে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম, আর নিজের নিরাপত্তার জন্য প্যান্টের সাথে একটা ছুরি গুজে নিলাম। তারপর মাইকেল রবার্টের অ্যাকাউন্ট থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী সেখানে চলে গেলাম। আর সেখানে যেতে 4 ঘন্টা সময় লাগলো। যদিও এত সময় লাগতো না, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে এত সময় লেগেছে। তারপর মাইকেল রবার্টের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশের রাস্তাঘাট একদম নির্জন, তেমন কোনো জনবসতি নেই। সাধারণত অপরাধীদের বাড়ি এরকম নির্জন জায়গাতেই থাকে। তারপর দরজায় টোকা দিতেই দেখলাম দরজাটা আগে থেকেই খোলা, কিন্তু ভিতরে ঢুকতে একটু ভয়ই লাগছে। এত বড় বাড়ি, আশেপাশে জনবসতি নেই, আবার বাড়ির দরজাটাও খোলা। এটা আমাকে মারার কোনো ফাঁদ নয় তো? হয়তো ও আগে থেকেই জেনে গিয়েছে যে আমি আসছি, তাই আমার জন্য ফাঁদ তৈরি করে রেখেছে। আর যেহেতু ও একজন দক্ষ হ্যাকার, তাই আমার এখানে আসার খবর আগে থেকে জানা ওর কাছে কোনো কঠিন কাজ নয়। যাই হোক, বেশি ভয় না করে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকলাম।
কিন্তু ভেতরে ঢুকে আমি যা দেখলাম তাতে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সোফার উপরে মাইকেলের গলা কাটা লাশ পড়ে আছে। কেউ ওকে খুন করে সোফার উপর রেখে গিয়েছে। ছুরিটা এখনও গলার সাথেই লেগে আছে। ভয়ে আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গিয়েছে। কি করতে পারে এই কাজ? এমন একটা অপরাধীকে যে খুন করেছে সে নিশ্চয়ই আরও অনেক বড় অপরাধী। পাশেই বড় টেবিলের উপর দেখতে পেলাম কম্পিউটারে ব্যবহৃত কিছু জিনিসপত্র, যেগুলো কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়, কিন্তু সেখানে কোনো কম্পিউটার নেই। নিচে একটা পেন ড্রাইভ পড়ে আছে, কিন্তু সেটার ভিতর মেমোরি কার্ড নেই। তার মানে কেউ মাইকেলকে খুন করে ওর কম্পিউটার সহ সকল তথ্য চুরি করে নিয়ে গিয়েছে। তারপর আমি দ্রুত প্রত্যেকটি রুম খুঁজতে লাগলাম, যদি কোনো ক্লু পাই। অবশেষে একটি রুম থেকে আরেকটি পেন ড্রাইভ পেলাম, আর এটার ভিতর মেমোরি কার্ডও আছে। পেন ড্রাইভটা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে আসলাম। এমন সময় কয়েকজন পুলিশ এসে আমাকে ধরে ফেললো। এভাবে লাশের সামনে আমাকে দেখে ওদের ধারণা আমিই খুন করেছি। কিন্তু এই নির্জন জায়গায় খুনের খবর পুলিশ পেল কিভাবে? তার মানে সত্যি এটা আমাকে ধরার কোনো ফাঁদ ছিল। কিন্তু ফাঁদটি মাইকেল তৈরি করেনি, করেছে অন্য কেউ, কোনো তৃতীয় ব্যক্তি। আর সেই তৃতীয় ব্যক্তি হলো আসল অপরাধী, যে কোনোভাবে জেনে গিয়েছিল আমি মাইকেলের সাথে দেখা করতে আসব। তাই সে মাইকেলকে খুন করে পালিয়ে যায়। আর আমি এখানে আসার পর সে পুলিশকে ফোন করে। যাই হোক, এখন পুলিশকে আমি যাই বলি না কেন তারা আমার কোনো কথাই শুনবে না। তাই কোনো কথা না বলে চুপচাপ ওদের সাথে চলে আসছিলাম। কিন্তু হঠাৎই মনে পড়লো যে ছুরি তো লাশের গলার সাথেই আছে, আর ছুরি থেকে ফিঙ্গারপ্রিন্ট নিলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি খুন করিনি। স্যার, আপনারা ওই ছুরিটার ফিঙ্গারপ্রিন্ট নিন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি খুনটা করিনি। সেটা তোকে বলতে হবে না, আমরা এমনিতে ছুরির ফিঙ্গার নিব। যাক, অবশেষে একটু স্বস্তি পেলাম। চুপচাপ পুলিশের সাথে চলে গেলাম। আমাকে জেলে আটকে রাখা হলো। সন্ধ্যার একটু পর একজন পুলিশ আমার কাছে আসলো। কি হলো স্যার, এবার তো বুঝলেন আমি খুনটা করিনি? ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। অনেক চালাক তুই, তাই না? খুন করে ছুরি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছিস, যাতে কোনো প্রমাণ না থাকে। কি? ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই? আমার পক্ষে একটা আশাই ছিল, বাট সেটাও নাই হয়ে গেল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পুলিশরা আমার কোনো কথাই শুনল না। আসল খুনি অনেক বুদ্ধি খাটিয়ে প্ল্যানটা তৈরি করেছে, তাই খুন করে ফিঙ্গারপ্রিন্টটাও মুছে দিয়েছে, যাতে আমার পক্ষে কোনো প্রমাণ না থাকে। এদিকে রাতে একজন পুলিশ এসে জানিয়ে দিয়ে গেল যে সামনের মাসে আমাকে কোর্টে পাঠানো হবে। সকালে ঘুম ভাঙতেই দেখলাম রিমা তার উকিল নিয়ে এসেছে আমার জামিন করানোর জন্য, এবং তার সাথে বাবাও এসেছে। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। বাবা, আমি, রিমা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি মা মনমরা হয়ে বসে আছে। বাবা, তুমি কি বিশ্বাস করো যে আমি কাউকে খুন করতে পারি? যদি বিশ্বাস করতাম তাহলে তোকে ছাড়িয়ে আনতে যেতাম না। আমি জানি আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। যাই হোক, মনে মনে অনেকটা শান্তি লাগছে এমন বাবা মাকে পেয়ে। তারা আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু এগুলো বলে এখন লাভ নেই। সামনের মাসে তোমাকে কোর্টে পাঠানো হবে। তার আগেই তোমাকে প্রমাণ করতে হবে তুমি খুনি নাও। আমি নিজে পুলিশ বলে এত তাড়াতাড়ি জামিন করতে পারলাম, কিন্তু কোর্টে পাঠানো থেকে আটকানোর ক্ষমতা আমার নেই। প্রমাণ তো আমি করবই, যেভাবেই হোক। একটা দিক দিয়ে ভালোই হলো, হবু বউ পুলিশ ছিল বলেই এত তাড়াতাড়ি ছাড়া পেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বসে আছি আর ভাবছি যে কিভাবে প্রমাণটা বের করব যে আমি নির্দোষ। হঠাৎই মনে পড়লো মাইকেলের বাড়ি থেকে একটা পেন ড্রাইভ পেয়েছিলাম। তাড়াতাড়ি কম্পিউটার অন করে পেন ড্রাইভটা ওপেন করলাম। দেখে মনে হচ্ছে এই পেন ড্রাইভ থেকে তথ্য কপি করে পেন ড্রাইভে রাখা হয়েছে। আর তখনই মনে পড়লো মাইকেলের বাড়ি থেকে আরও একটা পেন ড্রাইভ পেয়েছিলাম, যেটাতে মেমোরি ছিল না। হয়তো সেই মেমোরি থেকেই তথ্য কপি করে এই পেন ড্রাইভে রাখা হয়েছে। যাই হোক, মাইকেলের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তাড়াতাড়ি করে পেন ড্রাইভের সকল তথ্য দেখতে লাগলাম। দেখতে দেখতে একটা অ্যাকাউন্টে চোখ পড়ল, আর ওই অ্যাকাউন্ট দিয়েই মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অনেক দিন আগে। তারিখটা দেখে একটু অবাক হলাম।
কারণ সর্বপ্রথম যেদিন মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চর্যাপদ ব্যাংকের টাকা চুরি করা হয়েছিল তার আগের দিনই এই অ্যাকাউন্ট দিয়ে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তার মানে এই চুরিগুলো মাইকেল করেনি, করেছে অন্য কেউ। সে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করেছে। তার মানে মাইকেল কোনো হ্যাকার না, আসল হ্যাকার এবং চোর সেই ব্যক্তি যে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়েই চুরি করেছে। তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টে ঢুকলাম আসল পরিচয়টা জানার জন্য, কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। না, এটা কিছুতেই হতে পারে না, হয়তো আমি ভুল দেখছি। চোখে মুখে একটু জল দিয়ে আসলাম, তারপরেও সেই একই জিনিস দেখছি। অ্যাকাউন্টের মধ্যেই রিমার সুন্দর একটা পিকচার দেখা যাচ্ছে। একটু উত্তেজিত হয়ে তাড়াতাড়ি করে সকল ডিটেলস চেক করলাম। হ্যাঁ, আমি যা ভেবেছি সেটাই সত্যি। অ্যাকাউন্টে দেওয়া সকল তথ্যই রিমার। তার মানে এইটা রিমার অ্যাকাউন্ট। তাহলে কি এতদিন হ্যাক করে চর্যাপদ ব্যাংকের টাকাগুলো রিমাই চুরি করেছে? আর চুরিগুলো নিজের অ্যাকাউন্ট দিয়ে করেনি। রিমা প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে আর তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে এই চুরিগুলো করে, যাতে ধরা পড়লে মাইকেল ধরা পড়ে। কিন্তু যদি এরকমই হয় তাহলে এই তথ্যগুলো মাইকেল তার পেনড্রাইভে কীভাবে রাখলো? তার মানে রিমা যে মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করছে এটা মাইকেল জেনে গিয়েছিল, তাই সব কিছু সে নিজের পেনড্রাইভে লুকিয়ে রাখে। আর আমি মাইকেলের বাসায় যাচ্ছি, এটা হয়তো রিমা কোনোভাবে বুঝে ফেলেছিল। তাই রিমা মাইকেলকে খুন করে পেনড্রাইভটা নিয়ে চলে যায় আর খুনের দায়ে আমাকে ফাঁসিয়ে দেয়। কিন্তু রিমা হয়তো এটা জানতো না যে মাইকেল আলাদা একটা নকল পেনড্রাইভ তৈরি করে রেখেছে। না না, এটা আমি কি ভাবছি? রিমা কেন এমন করবে? ও তো পুলিশ আর ও তো নিজেই চোরকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওর অ্যাকাউন্ট তো অন্য কথাই বলছে। তার মানে হয়তো রিমাকে যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য সে নিজেই চোর ধরার দায়িত্বটা নিয়েছে। কিন্তু রিমা আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন? তাহলে কি রিমা আমার কোনো ক্ষতি করতে চাইছে? যদি এমনটাই হয় তাহলে আমাকে এই বিয়েটা বন্ধ করতেই হবে। কিন্তু এখন যদি বাবাকে বলি তাহলে বাবা বিশ্বাস করবে না। বাবা ভাববে যে আমি বিয়ে বন্ধ করার জন্য সাজিয়ে কোনো গল্প বলছি। তাই এখনই বাবাকে কিছুই বলবো না, যা বলার বিয়ের দিন বলবো। রিমার ভালো মানুষের মুখোশ খুলে দেব আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। এইদিকে মা ভাত খেতে ডেকেছে, তাই কম্পিউটারটা বন্ধ করে খাবার টেবিলে চলে গেলাম। আমার সামনের চেয়ারে রিমা বসে আছে, সবাই হাসি খুশিভাবেই গল্প করছে, কিন্তু আমি চুপচাপ ভাত খাচ্ছি আর মনে মনে রিমাকে বলছি, তোমার এই হাসি খুশি মুখের আসল মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দেব। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু টেলিভিশনের সামনে গিয়ে বসলাম। রিমাও আমার পাশেই বসে আছে। হঠাৎ রিমা আমার কাঁধে মাথা রাখলো। কিছু বলতে গিয়েও পারলাম না, তার আগেই রিমা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। তারপর আমি ওকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম, টেলিভিশন বন্ধ করতে যাব। ঠিক তখনই ঘটল আর একটা অবাক করা কাহিনী। নিউজে বলছে আজকে আবারও চর্যাপদ ব্যাংক থেকে চুরি হলো 10 কোটি টাকা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসল চোর তো রিমা, কিন্তু রিমা তো আমার পাশেই বসে আছে। আর তাছাড়া রিমার কাছে কোনো কম্পিউটার নেই। তাহলে কি আমার অগোচরে রিমা অন্য কোথাও গিয়ে কম্পিউটার চালায় আর হ্যাকিং করে? হঠাৎ রিমার ডাকে ঘোর কাটল। আর কত সুমন, এবার তো চোর ধরার একটা উপায় বের করো। রিমার কথা শুনে মনে মনে অনেক রাগ হচ্ছিল। নিজে চুরি করে আবার চোর ধরতে বলছে, না জানে সুযোগ পেলে কোনো ব্যক্তির ঘাড়ে নিজের দোষটা চাপিয়ে দেবে। চেষ্টা তো অনেক করছি, কিন্তু চোরের কোনো সন্ধান তো পাচ্ছি না। এভাবে চলতে থাকলে তো আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আর তুমি একজন দক্ষ হ্যাকার, তাই অফিসার সাহেব চোর ধরার দায়িত্বটা তোমাকে দিয়েছে। হ্যাঁ, চোর তো খুব শীঘ্রই ধরা পড়বে, শুধু সময়ের অপেক্ষা। বুঝলাম না। কিছু না, দেখছি আমি কি করা যায়। এমন সময় অফিসার সাহেব ফোন দিলেন। হ্যালো। সুমন, নিউজ দেখেছো? আজকে ব্যাংক চুরি হয়েছে। সাংবাদিকরা তো আমাকে পাগল করে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আমি এখনই আপনার বাসায় আসছি, আর সাথে চোরকেও ধরে আনছি। কি বলছো? চোরকে কি ধরে ফেলছো? আপনি শুধু একটু অপেক্ষা করেন। তারপর ফোনটা কেটে দিলাম।
কি হলো? তুমি স্যারকে যে বললা চোরকে ধরে নিয়ে আসছো, তুমি এখন চোর কোথায় পাবা? তুমি চলো আমার সাথে, তারপরেই দেখতে পারবা চোরকে কোথায় পাই। হুম, ঠিক আছে। সত্যি যদি চোরের সন্ধান পেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি চলো। তারপর কলিং বেল দিতেই অফিসার সাহেব এসে দরজা খুলে দিলেন। তুমি এসেছো সুমন, কিন্তু তুমি বললে যে চোরকে ধরে আনবা, তাহলে চোর কোথায়? এই যে স্যার, চোর আমার পাশেই দাঁড়িয়ে আছে। মানে কি বলছো তুমি এসব? স্যার, আমি ঠিকই বলছি, রিমাই হচ্ছে আসল চোর। সুমন, এগুলো কি বলছো তুমি? রিমা একজন পুলিশ অফিসার। স্যার, আমি ঠিকই বলছি, পুলিশের পোশাকের আড়ালে থেকে এই চুরিগুলো রিমাই করছে। হ্যাঁ, আমি চুরি করেছি, কিন্তু সবগুলো চুরি আমি করিনি। শুধু প্রথম চুরিটা আমি করেছিলাম, সেটাও আবার অফিসার সাহেবের কথায়। চুপ করো তুমি, নিজে চুরি করে আবার অফিসার সাহেবের উপর দোষ চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ সুমন, রিমা ঠিকই বলছে, ও শুধু প্রথম চুরিটাই করছিল, তাও আবার আমার কথাতেই। কি? তার মানে আপনিও এই চুরির সাথে জড়িত? আগে আমার কথা তো শুনবা। বলুন। আসলে একজন ব্যবসায়ী অনেক পরিমাণে অবৈধ টাকা জমা করেছিল ব্যাংকে, আর সেটা তদন্ত করে পুলিশ ডিপার্টমেন্ট জেনে যায়। তাই হাই কমিশনার আমাদের অর্ডার দেয় সেই ব্যবসায়ের অ্যাকাউন্টের সব টাকা হ্যাক করে নিতে। তাই আমরা সেই ব্যবসার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে 400 কোটি টাকা চুরি করি। কিন্তু তারপরে যে চুরি হয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, কিন্তু হাই কমিশনার এখন আমাদের সন্দেহ করছে, আর এখন একমাত্র তুমিই পারো আসল চোরকে ধরতে। ওকে, আমি চেষ্টা করব। কিন্তু রিমা, তুমি এত টাকা চুরি করলে কিভাবে? আমি প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করি, আর তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে টাকা চুরি করি, যাতে কোনো প্রমাণ না থাকে। আর এই বিষয়ে মাইকেল সব জানতো, আর সে আমাদেরও সাহায্য করেছে। কিন্তু মাইকেলকে কে মারতে পারে? এই রহস্যটাই তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে, কারণ মাইকেলের খুনিকে ধরতে পারলেই তুমি নির্দোষ প্রমাণিত হবে। আর নইলে সামনে মাসে তোমাকে কোর্টে পাঠানো হলে আমাদের আর কিছুই করার থাকবে না, কারণ আমাদের পক্ষে কোনো প্রমাণ নেই। তুমি ঠিক বলেছ। আচ্ছা রিমা, তুমি যখন মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করেছো, তার মানে তুমিও তো একজন দক্ষ হ্যাকার। হ্যাঁ, আমি যখন কলেজে পড়তাম তখন পড়াশোনার পাশাপাশি হ্যাকিংয়ের ট্রেনিং নিতাম। গুড, তাহলে এই কাজে তুমি আমাকে সাহায্য করবে, তাহলে কাজটা অনেক সহজ হবে। শিওর। আমার হবু বরকে আমি সাহায্য না করলে হয় নাকি? হবু বর মানে? ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, সামনের সপ্তাহে আমার আর সুমনের বিয়ে। ওয়াও, কংগ্রেচুলেশনস। ধন্যবাদ স্যার। তারপর আমি আর রিমা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে নিয়ে বসে পড়লাম। ব্যস্ততার কারণে আমার প্রিয় রিয়েল ক্রিকেট গেমটা অনেকদিন হলো খেলা হয় না, তাই একটু গেম খেলতে বসলাম। তারপর প্রায় রাত 2টা পর্যন্ত গেম খেলে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠেই মাকে বললাম রান্না করতে, খাওয়া দাওয়া করে কলেজে যাব। অনেকদিন হয়েছে কলেজেও যাওয়া হয় না। তারপর মা রান্না করে দিল, আর আমি খাওয়া দাওয়া করে কলেজের দিকে রওনা হলাম। এই যে হবু বর, এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? অনেকদিন হলো কলেজে যাওয়া হয় না, তাই ভাবছি একটু কলেজে যাই। যাও, তাড়াতাড়ি আসবা। আর কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো ধরে জেলে ভরে দিব। ওকে ম্যাডাম। তারপর কলেজে চলে আসলাম। একটা ক্লাস করে ক্যাম্পাসেই বসে আছি। হঠাৎ করে ফোনে একটা মেসেজ আসলো, আর মেসেজটা ওপেন করে ছোটোখাটো একটা শর্ট খেলাম। মেসেজটা এসেছে একটা অচেনা নাম্বার থেকে, আর মেসেজটা ছিল এরকম: কি মিস্টার সুমন, কি এমন হ্যাকার হলে যে আমাকে ধরতেই পারলে না? যাই হোক, এখন আর গোপনে চুরি করব না, এখন থেকে তোমাকে জানিয়ে চুরি করব। আগামী দুপুর 2টায় 45 কোটি চুরি করতে যাচ্ছি, পারলে আটকাও। তারপর আমি তাড়াতাড়ি করে ওই নাম্বারে ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। আর এক মুহূর্ত ক্যাম্পাসে বসলাম না,
দ্রুত বাসায় এসে সোজা রিমার ঘরে চলে গেলাম। কি হলো, এভাবে হাঁপাচ্ছ কেন? দেখো এটা কি। তারপর মেসেজটা রিমাকে দেখালাম। এবার অপরাধী একটু বেশি বাড়াবাড়ি করছে, যেভাবেই হোক ওকে ধরতেই হবে। হ্যাঁ, আর এবার কাজ করব আমরা দুজন মিলে। বলো কি করতে হবে? শোনো, তুমি অফিসার সাহেবকে বলে একটা কম্পিউটারের ব্যবস্থা করো। কেন? তোমার তো একটা আছেই। এটাতে হবে না, আরেকটা লাগবে। রিমা অফিসার সাহেবকে ফোন করে সবকিছু খুলে বলল, আর অফিসার সাহেব বললেন সন্ধ্যার মধ্যে একটা কম্পিউটার পাঠিয়ে দেবেন। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যার সময় কম্পিউটার পৌঁছে দেওয়া হলো আমাদের বাসায়। তারপর কম্পিউটারটা আমার রুমে এনে সেট করলাম, আর রিমা ওর অ্যাকাউন্ট লগ ইন করলো, আর এদিকে আমি আমার কম্পিউটার ওপেন করলাম। এখন বলো কি করতে চাচ্ছ তুমি? আমরা আমাদের দুজনের অ্যাকাউন্ট দিয়েই চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইট ট্র্যাক করে রাখব। তাহলে চোর যখন হ্যাক করে টাকা চুরি করতে যাবে তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমাদের কম্পিউটারে চলে আসবে। তাহলে দুজনের কি দরকার? শুধু তুমি করলেই তো পারো। আরে বোকা, দুজনেই ট্র্যাক করে রাখি, যদি একটা মিস হয়ে যায় তাহলে আরেকটা তো কাজ করবে। আর যদি দুইটা মিস হয়ে যায়? ওই, তুমি শুধু নেগেটিভ চিন্তা করো কেন। তারপর দুজনের অ্যাকাউন্ট দিয়েই চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইট ট্র্যাক করে রাখলাম, আর ব্যাংকের ম্যানেজারকে ফোন করে বলে দিলাম যেন সকল ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম আরও হার্ড করে রাখে। পরের দিন দুপুর 2টা পর্যন্ত আমি আর রিমা অপেক্ষা করে রইলাম, কিন্তু আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। কারণ চোর যেই কাজটা করেছে সেটা আমরা কখনো ভেবেই দেখিনি। ও আমাদের ট্র্যাকিং সিস্টেমই হ্যাক করে নিয়েছে। এবার ভালো করেই বুঝতে পারলাম যে হ্যাকিংয়ে ও আমাদের থেকে এক ধাপ এগিয়ে। তখনই সেই অচেনা নাম্বার থেকে আবার একটা মেসেজ আসলো, আর মেসেজটা ছিল এরকম। কি মিস্টার সুমন, আমাকে তো ধরতে পারলে না। যাও, তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। কালকে সকাল 7টায় আবার 100 কোটি চুরি করতে যাচ্ছি, তবে এবার আর চর্যাপদ ব্যাংক থেকে না। এবার লাস্ট টার্গেট কেন্দ্রীয় ব্যাংক, আর এই চুরির পরেই আমার টার্গেট সফল হবে। তারপর থেকে ব্যাংক চুরি সমাপ্ত ঘটবে। তারপর আমি এই মেসেজটা রিপ্লাই করলাম, তোর টার্গেট সফল হোক বা না হোক, তবে ব্যাংক চুরির সমাপ্ত এবার ঘটবেই, কারণ এবার তোকে ধরবই, সেটা যেভাবেই হোক। তারপর মেসেজটা রিমিকে পড়ে শোনালাম। আচ্ছা সুমন, ও যদি এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে চুরি করে তাহলে তো প্রথমে ওকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে জানতে হবে। ওয়েবসাইট না জানলে তো আর হ্যাক করতে পারবে না। তাতে কি? আমার জানা মতে প্রতিটা ব্যাংকের ওয়েবসাইট ব্যাংকের মধ্যে সাইনবোর্ডে ব্যাংকের অ্যাড্রেসের সাথে দেয়া থাকে। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে তো ব্যাংকের ওয়েবসাইট জানতে ওই চোর কোনো ছদ্মবেশে আজ ব্যাংকের মধ্যে ঢুকবে। আসলেই তো, এটা তো একবারও ভেবে দেখিনি। এই না, তুমি আমাকে বোকা বললে? তুমি দেখছি আমার থেকেও বড় বোকা। হ্যাঁ, সেটাই তো দেখছি, কিন্তু ব্যাংকে তো প্রতিদিনই অনেক মানুষ যায়, তাদের মধ্যে চোরকে তা বুঝবো কিভাবে? তাহলে আমি অফিসারকে ফোন করে বলি ব্যাংকের চারপাশে পুলিশ ফোর্স পাঠাতে। না, পুলিশ দেখলে চোর আগে থেকেই সাবধান হয়ে যাবে। তাহলে কি করতে চাইছো তুমি? আমরা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করব। কি বলছো তুমি? এটা অনেক বড় অপরাধ। চোর ধরতে হলে এই অপরাধটা আমাদের করতেই হবে, আর এই বিষয়ে শুধু তুমি, আমি আর অফিসার সাহেব বাদে কেউ জানবে না। তারপর অফিসার সাহেবকে জানিয়ে আমি আর রিমা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করলাম। তারপর স্যাটেলাইট ক্যামেরাতে দেখতে লাগলাম কে কে ব্যাংকে প্রবেশ করেছে। সকাল পর্যন্ত দেখলাম অনেকেই ব্যাংকে প্রবেশ করেছে, কিন্তু শুধু একজন ব্যক্তি, সে শুধু ব্যাংকের সাইনবোর্ডে একটু উকি দিয়ে আবার চলে গেল। তখনই বুঝতে পারলাম এটাই হলো আসল চোর। স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে ওকে ফলো করতে লাগলাম। ও নিজের বাসায় যাওয়ার আগ পর্যন্ত ওকে ফলো করলাম। অবশেষে দেখলাম ও একটা বাসায় ঢুকলো, আর তার কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে টাকা চুরি হলো। তখনই বুঝতে পারলাম ওটাই ওর বাসা, আর বাসায় যেয়েই ও প্রথমে ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করেছে। আমি আর রিমা অফিসার সাহেবকে বলে বেরিয়ে পড়লাম আসল চোর ধরতে। সাথে কোনো পুলিশ ফোর্স নিলাম না, যদিও পালিয়ে যায়
সেই জন্য। তাই শুধু আমি আর রিমা গেলাম। এদিকে সাংবাদিকরা এসে অফিসার সাহেবকে ঘিরে ধরেছে। স্যার, শুনলাম ব্যাংক চোর নাকি ধরা পড়েছে। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট সুমন আর রিমা সহকারীদের সাথে চোরের সন্ধান বের করছে, আর ওরা কিছুক্ষণ আগেই চোরকে ধরতে বেরিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করি। ওনারা চোরকে ধরে নিয়ে আসলেই আমরা লাইভ টেলিকাস্ট করব। ঠিক আছে। তারা সবাই সুমন আর রিমার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সুমন আর রিমা আর ফিরে এলো না। এভাবে কয়েক মাস কেটে গেল, কিন্তু সুমন আর রিমার কোনো খবর পাওয়া যায়নি। সবাই মনে করে চোরকে ধরতে যাওয়ার পর হয়তো ওরা সুমন আর রিমাকে মেরে ফেলেছে। ওরা নিখোঁজ হওয়ার পরে পুলিশ ফোর্স অনেক খুঁজেছিল, কিন্তু তারা ব্যাংক চোরেরও কোনো সন্ধান পায়নি, আর সুমন আর রিমারও কোনো সন্ধান পায়নি। আর অফিসার সাহেব প্রায় 5 বছর আগে হৃদরোগে মৃত্যুবরণ করেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো সুমন আর রিমা নিখোঁজ হওয়ার পরে আর কোনো ব্যাংক থেকেই টাকা চুরি হয়নি। কিন্তু সুমন আর রিমা কোথায় আছে? তারা কি আজও বেঁচে আছে নাকি মরে গেছে? তা আজও সবার কাছে একটা রহস্য হয়ে গেছে। তবে অধিকাংশ মানুষই মনে করে হয়তো চোরকে ধরতে গিয়ে চোরের হাতে মৃত্যু হয়েছে সুমন আর রিমার। ব্যবহার করেনি, এই জন্যে সবাই তাকে খুব ভালোবাসতো। তাহলে কেন কেউ তাকে খুন করবে? আর পুলিশ সুপার আকাশ সাহেব পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকেন। যেহেতু তিনি একজন পুলিশ, তাই তিনি তদন্ত শুরু করে দিয়েছেন। তিনি তার সহকারী অফিসার হৃদয়কে ডেকে নিলেন। কিছুক্ষণ পরেই গ্রাম থেকে রফিক সাহেবের পরিবারে লোক চলে আসবে। তখন তাদের হইচইতে তদন্ত করতে সমস্যা হবে, তাই একটু আগেই তদন্ত শুরু করে দিলেন আকাশ সাহেব। পাশে দেয়ালে চোখ পড়তেই চমকে উঠলেন আকাশ সাহেব। দেয়ালে রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। হ্যাকার কিং কথাটা আকাশ সাহেব আগেও কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ, মনে পড়েছে, আকাশ সাহেব তার বাবার কাছে শুনেছিল এই নামটা। আজ থেকে 25 বছর আগে কোনো এক হ্যাকার ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে টাকা চুরি করত। সেই চোরকে হ্যাকার কিং বলা হতো। কিন্তু শুনেছিলাম সুমন আর রিমা নামের কেউ সেই চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আর তাদের খোঁজটোজও বন্ধ হয়ে যায়। তারপর গত 25 বছর আর কোনো ব্যাংক চুরি বা তেমন বড় ধরনের কোনো ক্রাইম হয়নি যা হ্যাকার কিং নামের সাথে জড়িত। কিন্তু 25 বছর পর সেই হ্যাকার কিং নামটা আকাশ সাহেবকে অনেক চিন্তায় ফেলে দিল। তাহলে কি সে আবার ফিরে এসেছে? কিন্তু এবার আর ব্যাংক চুরি না, এবার করেছে খুন। কিছুক্ষণের মধ্যেই রফিক সাহেবের পরিবারে লোকজন চলে এলো। তারপর আকাশ সাহেব তার সহকারী অফিসার হৃদয়কে বলল লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে। রফিক সাহেবের পরিবার তো লাশ নিতেই দিবে না। তাদেরকে অনেক বুঝিয়ে তারপর লাশ ফরেন্সিকে পাঠিয়েছে আকাশ সাহেব। আকাশ সাহেব আর হৃদয় অনেক খুঁজেও সেখানে তেমন কোনো ক্লু পেল না। আচ্ছা হৃদয়, এখন বাসায় যাও, আর সন্ধ্যার দিকে ফরেনসিক ল্যাবে চলে এসো। ওকে স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল, আর আকাশ সাহেবও তার ফ্ল্যাটে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে খুনের তদন্ত করতে গিয়ে দুপুর হয়ে গেল। এখনও ফ্রেশই হতে পারেনি আকাশ সাহেব। তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও ভাবনায় ডুবে গেল। অনেক চিন্তিত হয়ে পড়েছে আকাশ সাহেব। খুনের স্থানের আশেপাশে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। এখন ফরেন্সিক ল্যাব থেকেও যদি কোনো ক্লু না পাওয়া যায় তাহলে খুনিকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আকাশ সাহেব। ঘুম থেকে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। ফ্রেশ হয়ে হৃদয়কে ফোন দিল, কিন্তু ফোন অফ। কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন অফ দেখাচ্ছে। তাই আকাশ সাহেব হৃদয়ের বাসায় চলে গেলেন। দরজায় কলিং বেল দিতেই হৃদয় দরজা খুলে দিল। তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? সরি স্যার, বাসায় এসে ঘুমিয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে, এখনই বের হচ্ছিলাম। ফোন অফ কেন তোমার? আসলে স্যার, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন অফ অবস্থায় চার্জে দেওয়া। তারপর আকাশ সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে হৃদয় চা করতে গেল। এত বড় বাড়িতে হৃদয় একা থাকে। তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলেই কথা এড়িয়ে যায়। আকাশ সাহেব হৃদয়ের রুমের দিকে তাকিয়ে দেখল ওর রুম তালা দেওয়া। আসলে হৃদয়ের রুমে কাউকে ঢুকতে দেয় না, এমনকি ওর জিএফ কেউ না। আকাশ সাহেব আর হৃদয় প্রায় 2 বছর একসাথে কাজ করছে, কিন্তু 2 বছরে আকাশ সাহেব একবারও হৃদয়ের রুমে ঢুকতে পারেনি। এর আগেও অনেকবার সে হৃদয়ের বাড়িতে এসেছে। যখনই সে হৃদয়ের বাড়িতে আসে তখনই ভাবে সুযোগ পেলেই সে হৃদয়ের রুমে ঢুকবে, কিন্তু কখনো সেই সুযোগ পায়নি। সে যখনই হৃদয়ের বাসায় আসে তখনই দেখে হৃদয়ের রুমে তালা দেওয়া। হৃদয়ের রুমে কাউকে ঢুকতে না দেওয়াটাও আকাশ সাহেব একটা রহস্য মনে করেন, আর তার ধারণা একদিন সেই রহস্য উদ্ঘাটন করবেই। এগুলো ভাবতে ভাবতে হৃদয় চা নিয়ে চলে আসলো।
তারপর দুজন চা খেয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য ফরেন্সিক ল্যাব। ল্যাবে গিয়ে তারা দেখতে পেল ফরেন্সিক ডাক্তার সাইফুল ইসলাম গভীরভাবে কি যেন ভাবছেন, আর পাশেই দাঁড়িয়ে আছে তার সহকারী ডাক্তার, তার স্ত্রী মিস শায়লা বেগম। এত মনোযোগ দিয়ে কি ভাবছেন ডক্টর? ভাবতেছি তোমাদের বলবো কিনা। এত প্যাচ না মেরে যা বলার আগে বলে ফেলুন। দেওয়ালে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রফিক সাহেবের রক্তের ডিএনএ একই, সুতরাং রফিক সাহেবের রক্ত দিয়ে দেওয়ালে লেখা হয়েছে। এটা তো স্বাভাবিক বিষয়ই স্যার, সেখানে খুন হয়েছে রফিক সাহেব, তাহলে রক্ত তো রফিক সাহেবেরই হবে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো রাফিক সাহেবের শরীরে পটাশিয়াম সাইনাইড নামক এক বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। খুনির উদ্দেশ্য খুন করা, এতে যে কোনো বিষাক্ত জিনিস ব্যবহার করতে পারে। এতে চিন্তার বিষয়ের কি আছে? চিন্তার বিষয় এটাই যে এই কেমিক্যালটি আরও 2 বছর আগেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কি স্যার, তাহলে খুনি এই কেমিক্যাল পেল কোথায়? সেটা রহস্য বের করা তোমাদের কাজ, আমার নয়। তবে আরও অবাক করা ব্যাপার হলো এই কেমিক্যাল প্রয়োগের পর সাধারণত মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু রাফিক সাহেব মারা গেছেন মাত্র 2 মিনিটের মধ্যে। সেটাও চিন্তার বিষয়, কিন্তু কেমিক্যাল প্রয়োগের 2 মিনিট পর যদি ওনার মৃত্যু হয়, তাহলে সেই 2 মিনিটে সে কাউকে ডাকতে তো পারতেন। কারণ কাউকে ডাকার সময় সে পায়নি। কেমিক্যাল প্রয়োগের আগে খুনি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নেয়। তার মানে স্যার, রফিক সাহেবকে অজ্ঞান করার পর খুনি তাকে ইঞ্জেকশন দিয়ে কেমিক্যাল প্রয়োগ করে। এক্স্যাক্টলি তাই, কারণ রফিক সাহেবের হাতের উপর ইঞ্জেকশন সুচের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আর কিছু পাননি ডক্টর? আমরা যা পেয়েছি সব তোমাদের বলে দিলাম, এখন যা করার তোমাদের করতে হবে। ধন্যবাদ ডক্টর সাইফুল এবং শায়লা বেগম। তাহলে স্যার, আমাদের এখন সেসব ফার্মেসিতে খবর নিতে হবে যেখানে পটাশিয়াম সায়ানাইড KCN বিক্রি হতো। না হৃদয়, এভাবে কিছু জানা যাবে না। 2 বছর আগে নিষিদ্ধ হওয়া কোনো কেমিক্যাল বিক্রির লিস্ট কোনো ফার্মেসিতে এখন আছে বলে আমার মনে হয় না। তাহলে এখন কি করবেন স্যার? আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। সে যাই হোক স্যার, এই খুনি আমাদের হাত থেকে ছাড়া পাবে না। ওকে পেলে তো আমি সোজা এনকাউন্টার করে দিব। হৃদয়ের কথা হয়তো আপনারা ভাবছেন সে খুব সাহসী অফিসার। যদি ভেবে থাকেন তাহলে ঠিকই ভাবছেন, কিন্তু এত সাহসী হওয়া সত্ত্বেও হৃদয় একজনকে খুব ভয় পায়। সে আর কেউ না, ওর একমাত্র গার্লফ্রেন্ড নন্দিনী। হঠাৎ করে হৃদয়ের ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় তুমি? স্যারের সাথে আছি। কেন? কালকে দেখা করতে পারবা? না, একটা গুরুত্বপূর্ণ কেসে আটকে গেছি, দেখা করার সময় নাই। আমি জানি না, কালকে বিকেলে 4টায় দেখা করবা, না হলে তুমি আর তোমার চাকরি দুটারই খবর আছে। বলেই ফোনটা কেটে দিল নন্দিনী। ভয়ে হৃদয়ের আত্মা শুকিয়ে গেছে। নন্দিনী রেগে গেলে ঘূর্ণিঝড় সিডোর ফেল হয়ে যায়। স্যার, একটা কথা ছিল। বুঝেছি, আর বলতে হবে না। কখন ছুটি লাগবে তাই বলো। কালকে বিকেল 4টায়। ঠিক আছে, এখন বাসায় যাও। আমাকে ভাবতে হবে কিভাবে উপায় বের করা যায়। জি স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল, আর আকাশ সাহেবও বাসায় চলে আসলেন। আকাশ সাহেব প্রায় রাত 12টা পর্যন্ত ভাবলেন, কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না। কোনো রকম ক্লু ছাড়া কিভাবে খুনির সন্ধান করবেন? এত নিখুঁতভাবে খুন কোনো প্রফেশনাল খুনিই করতে পারে। আর ভাবতে পারছে না আকাশ সাহেব। মাথাটা ব্যথা করছে, আর রান্নাও করা হয়নি, তাই না খেয়ে ঘুমিয়ে পড়ল আকাশ সাহেব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করা খাওয়া দাওয়া করলো আকাশ সাহেব। তারপর আবারও রফিক সাহেবের ফ্ল্যাটে গেল যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু এবারেও কোনো ক্লু পেলেন না। তাই হতাশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাইরে বেরিয়ে গেটের পাশে নজর পড়তেই একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখতে পেলেন আকাশ সাহেব। এখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখে একটু অবাক হলেন আকাশ সাহেব। তৎক্ষণাৎ তার মনে পড়ল রফিক সাহেবের শরীরে তো ইঞ্জেকশনের মাধ্যমে পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয়েছিল, তাহলে এটাই সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ নয় তো? আকাশ সাহেব তার হ্যান্ডস গ্লাভ পরে ইঞ্জেকশনের সিরিঞ্জটা তুললেন। তারপর ওটা নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে চলে গেলেন, আর হৃদয়কেও ফোন করে ডেকে নিলেন। আকাশ সাহেবের কিছুক্ষণ পরে হৃদয়ও ফরেন্সিক ল্যাবে পৌঁছে গেল। ডাক্তার সাইফুল আর শায়লা বেগম মিলে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে নমুনা নিয়ে পরীক্ষা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন যে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে যে নমুনা পাওয়া গেছে তা ওই কেমিক্যালেরই যেটা রফিক সাহেবের শরীর থেকে পাওয়া গেছে। তার মানে এই সিরিঞ্জ দিয়েই রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয়, এবং তারপর খুনি চলে যাওয়ার সময় সিরিঞ্জটা গেটের পাশেই ফেলে চলে যায়। সিরিঞ্জে ফিঙ্গারপ্রিন্ট চেক করে পুনরায় হতাশ হলেন আকাশ সাহেব।
কারণ সিরিঞ্জের উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হতাশ হয়ে ফরেন্সিক ল্যাব থেকে চলে গেলেন আকাশ সাহেব আর হৃদয়। দুজনের সোজা থানায় চলে গেলেন। বিকাল 3:30টায় হৃদয় নন্দিনীকে ফোন করে গ্রিন গার্ডেন পার্কে চলে আসতে বলল। তারপর আকাশ সাহেবকে বলে হৃদয় বেরিয়ে পড়ল। 4:10 সময় পার্কে পৌঁছালো আকাশ। তার ধারণা 10 মিনিট দেরি হওয়ার কারণে নন্দিনী অনেক রেগে আছে। কিন্তু নন্দিনীর সামনে গিয়ে হৃদয়ের ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। কারণ রাগার পরিবর্তে নন্দিনী অনেক ভয় পেয়ে আছে। নন্দিনীর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে, কিন্তু তার কারণ এখনো হৃদয়ের কাছে অজানা। কি হয়েছে, এভাবে ভয় পেয়ে আছো কেন? নন্দিনী কোনো কথা না বলে পার্কের শেষে ঝোপের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো। কি হয়েছে ওখানে? এবারে কোনো কথা বলছে না নন্দিনী, শুধু ইশারা করছে। হয়তো অতিরিক্ত ভয় পেয়ে কথা বেরোচ্ছে না। হৃদয় ধীরে ধীরে ঝোপের দিকে এগোচ্ছে, আর তার পিছে পিছে যাচ্ছে নন্দিনী। ঝোপের পেছনে তাকিয়ে চমকে উঠল হৃদয়। আমি তোমাকে অপেক্ষা করানোর জন্য ঝোপের আড়ালে লুকিয়ে আসি, আর তখনই এটা দেখতে পাই। আসলে ঝোপের আড়ালে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর লাশ পড়ে আছে। একদম রফিক সাহেবের মতো করে খুন করা হয়েছে। লাশ থেকে হাত দুটি কেটে দুই পাশে ফেলে গেছে, আর নিচে মাটিতে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। রাশেদ চৌধুরী শহরের বড় ব্যবসায়ী হলেও তার আসল ব্যবসা ছিল কালো টাকার ব্যবসা। কিছুদিন আগে সে তার স্ত্রীকে খুন করে এবং তার ফাঁসির আদেশ হয়, কিন্তু সে জেল থেকে পালিয়ে যায়। যাই হোক, বর্তমানে ফেরা যাক। নন্দিনী ভয়ে হৃদয়কে জড়িয়ে ধরে আছে। এখন ওর গা কাঁপছে, হয়তো অনেক ভয় পেয়েছে মেয়েটা। হৃদয় তাড়াতাড়ি আকাশ সাহেবকে ফোন করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যেই আকাশ সাহেব কয়েকজন পুলিশ সাথে নিয়ে চলে এলো, আর এতক্ষণে সেখানে অনেক লোকের ভিড় জমে গেছে। আকাশ সাহেব সেখানে তদন্ত শুরু করে দিলেন, কিন্তু একই রকম ভাবে এখানে কোনো ক্লু পাওয়া গেল না। পার্কের দারোয়ান ডেকে নিল আকাশ সাহেব। দারোয়ানকে অনেক প্রশ্ন করলো, কিন্তু তাতেও কোনো ক্লু পেল না। কারণ দারোয়ান বলছে সে সারা রাত এখানে পাহারা দিয়েছে, কিন্তু সে কোনো মানুষকে পার্কের ভিতর যেতে দেখেনি, আর পার্কে ঢোকার গেটও এই একটাই। তারপর রাশেদ চৌধুরীর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, আর হৃদয় গেল নন্দিনীকে বাসায় পৌঁছে দিতে। অনেক ভয় পেয়েছে মেয়েটা। রাত প্রায় 8টা বাজে। আকাশ সাহেবের ফোনটা বেজে উঠল। ডাক্তার সাইফুল ফোন করেছেন। ফোন রিসিভ করতে আকাশ সাহেবকে ফরেন্সিক ল্যাবে যেতে বলল ডাক্তার সাইফ। আকাশ সাহেব বেরোনোর সময় হৃদয়কে ফোন করে ডেকে নিল। তারপর দুজন ফরেন্সিক ল্যাবে চলে গেল। কি হয়েছে ডক্টর, এত জরুরি ডাকলেন যে? তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। কেন, কি হয়েছে স্যার? মাটিতে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রাশেদ চৌধুরীর রক্তের ডিএনএ একদম আলাদা। মানে কি বলতে চাইছেন ডক্টর? ডক্টর সাইফুল ঠিকই বলেছে আকাশ। রাশেদ চৌধুরীর পাশে যে রক্ত দিয়ে লেখা ছিল সেটা অন্য কারো রক্ত। কি? আমি এটাই বুঝতে পারছি না, আসলে খুনের উদ্দেশ্যটা কি? রফিক সাহেব আর রাশেদ চৌধুরীকে এইভাবে খুন করলো, কিন্তু রফিক সাহেবের বাড়িতে তারই রক্ত দিয়ে লেখা ছিল, আর রাশেদ চৌধুরীর লাশের পাশে অন্য কারো রক্ত দিয়ে কেন লিখলো? কোনো একটা রহস্য তো আছেই, যা আমাদের চোখে পড়ছে না। স্যার, রাশেদ চৌধুরীর লাশের পাশে যখন অন্য কারো রক্ত দিয়ে লেখা, তাহলে হয়তো সেখানে আরও একটি লাশ থাকতে পারে। তুমি ঠিকই বলেছ, আমাদের এখন সেখানে যেতে হবে। তারপর আকাশ সাহেব আর হৃদয় দ্রুত গ্রিন গার্ডেন পার্কের দিকে রওনা হলো। পার্কে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু আর কিছুই পেল না। হঠাৎ আকাশ সাহেবের নজর গেল পার্কের পেছন দিকটায়। পার্কের পেছনে একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে। সেই জঙ্গলে খোঁজাখুঁজি করতে হবে। হৃদয়, ওইদিকে দেখো জঙ্গল। জি স্যার, চলুন ওখানে খুঁজে দেখা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারপর তারা দুজন পার্কের পেছনে জঙ্গলে গেল। সেখানে গিয়ে দেখলো পার্কের দেয়ালের সাথে একটা মই দাঁড় করানো। তার মানে খুনি এই মই দিয়ে পার্কে ঢুকেছিল, কিন্তু বের হলো কিভাবে? যাই হোক, সেটা নিয়ে আকাশ সাহেব এখন আর ভাবতে চাইছেন না। এখন তার একটাই উদ্দেশ্য, জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে আকাশ সাহেব আর হৃদয় ফিরে আসবেন ঠিক তখনই আকাশ সাহেব খেয়াল করলো কিছু দূরে একটা বিশাল বটগাছে কি যেন ঝুলে আছে। দুজনে দ্রুত সেই স্থানে গেলেন এবং দেখলেন বটগাছে একটা লাশ ঝুলে আছে। লাশটার মুখ দেখে চিনতে কোনো অসুবিধা হলো না আকাশ সাহেবের, কারণ লাশটা ছিল সদ্য খুন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরীর বড় ভাই রাজীব চৌধুরীর। তাকেও একইভাবে খুন করা হয়েছে এবং বটগাছের উপর রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। এবার আর আকাশ সাহেব অবাক হননি, কারণ এর আগের দুইটা খুন দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। যাই হোক, লাশটি ফরেন্সিকে পাঠানো হলো, কিন্তু লাশ থেকে খুনি ধরার কোনো ক্লু পাওয়া গেল না।
ওদিকে উপরমহল থেকে আকাশ সাহেবের উপর অনেক চাপ দেওয়া হচ্ছে। দ্রুত খুনিকে ধরতে না পারলে নাকি কেসটা সিআইডির হাতে দিয়ে দেওয়া হবে, কিন্তু আকাশ সাহেব সেটা চাচ্ছেন না। তিনি চাচ্ছেন তিনিই খুনিকে বের করবেন। আকাশ সাহেব গম্ভীরভাবে চিন্তা করে যাচ্ছেন। পরপর 3টা খুন হলো, আর 3জনই ধনী ব্যক্তি। 3জনের ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ লাগালেন আকাশ সাহেব। তবে তার এই বুদ্ধিটা অনেকটাই কাজে আসলো। গোপন সূত্রে তিনি জানতে পারলেন ওরা 3জনই ছিল দেশের হ্যাকার লিস্টের শীর্ষে। 1 নম্বরে ছিল রফিক সাহেব, 2 নম্বরে ছিল রাশেদ চৌধুরী, আর 3 নম্বরে ছিল রাজীব চৌধুরী। আর যথাক্রমে প্রথমে খুন করা হয়েছে রফিক সাহেবকে, তারপর রাশেদ চৌধুরীকে, আর শেষে রাজীব চৌধুরীকে। তার মানে খুনির এর পরের টার্গেট হ্যাকার লিস্টে 4 নম্বর ব্যক্তি। হ্যাকার লিস্টে 4 নম্বরে কে আছে সেটা জানতে হবে। রাত বাজে 8টা। আকাশ সাহেব ডেকে আনলেন কম্পিউটারে সুদক্ষ পুলিশ অফিসার জয়নাল সাহেবকে। তিনি এসে হ্যাকার লিস্টটা আকাশ সাহেবকে দেখিয়ে দিলেন। লিস্টে 4 নম্বরে আছে আসাদ শেখ নামের একজন হ্যাকার। তার লোকেশন ট্র্যাক করা হলো। এই মুহূর্তে তার অবস্থান সাভার ক্যান্টনমেন্টের কলেজের পাশে। আকাশ সাহেব দ্রুত হৃদয়কে ফোন করলেন, কিন্তু তার ফোন বন্ধ। হৃদয়ের বাসায় গিয়েও পেলেন না। একজন জিজ্ঞেস করলে বলল হৃদয় তার বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। আকাশ সাহেব এদিকে আর মাথা ঘামালেন না। তবে শুনে খুশি হলেন যে হৃদয়ের বাবা মা বেঁচে আছেন, কারণ এর আগে যতবার হৃদয়কে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করেছেন, হৃদয় ততবারই কথা এড়িয়ে গেছে। যাই হোক, আকাশ সাহেব 2জন পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। দ্রুত পৌঁছাতে পারলে হয়তো আসাদ শেখকে বাঁচাতে পারবেন। কিন্তু অবাক করার বিষয় হলো আসাদ শেখের লোকেশন এখনও সে একই স্থানে দেখাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। রাত প্রায় 10টা। আকাশ সাহেব সাভার ক্যান্টনমেন্টে কলেজের সামনে দাঁড়িয়ে আছেন। আরেকটু সামনে এগিয়ে গেলেই আসাদ শেখের অবস্থান, কিন্তু তার অবস্থান এখনও সেই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আসাদ শেখের অবস্থান দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একই জায়গায় দেখানোর কারণ জানতেই আকাশ সাহেব খুব আগ্রহের সাথে সামনে এগোচ্ছেন। সামনে কিছু দূর এগুতেই দেখলেন রাস্তার ঢালে একটা লাশ পড়ে আছে, আর আসাদ শেখের লোকেশন ওই লাশের উপরই দেখাচ্ছে। তার মানে এটাই আসাদ শেখ। আকাশ সাহেব পৌঁছানোর আগে কেউ একে খুন করে ফেলে গেছে। কিন্তু আকাশ সাহেব এই ভেবে দুঃখ প্রকাশ করেছেন যে সড়কে এখন অনেক গাড়ি চলছে, কিন্তু রাস্তার ধারে লাশটা কারো চোখে পড়ল না। হায় রে মানুষ, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। যাই হোক, আসাদ শেখের লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব নিতান্তই ভেঙে পড়েছেন। সবাই তাকে একজন সাহসী পুলিশ অফিসার বলে জানে, আর সে দায়িত্বে থাকা সত্ত্বেও এতগুলো খুন হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। কিন্তু এখন ভেঙে পড়ার সময় নয়। এরপর নিশ্চয়ই হ্যাকার লিস্টের 5 নম্বর ব্যক্তিকে খুন করা হবে। এবার কোনো রকম ভুল করলে চলবে না। প্রথম থেকেই 2 দিন পর পর খুনগুলো করা হচ্ছে। শুধু রাশেদ চৌধুরী আর রাজীব চৌধুরীর খুনটা একদিনে হয়েছিল, তার মানে পরের খুনটা 2 দিন পর হতে চলেছে। আজ যেহেতু শনিবার, সেহেতু পরের খুনটা হতে যাচ্ছে মঙ্গলবারে। যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করতে হবে, আর তার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার সারাদিন তাকে ফলো করতে হবে। হঠাৎ ডাক্তার সাইফুলের ফোন আসলো। হ্যাঁ ডক্টর, বলুন। কিছুক্ষণের জন্য একটু ল্যাবে আসো, একটা জিনিস দেখাবো। ওকে, আসছি। তারপর আকাশ সাহেব ফরেন্সিক ল্যাবে চলে গেলেন। হ্যাঁ ডক্টর, বলুন, কি দেখানোর জন্য ডাকলেন? প্রত্যেকটা লাশেরই ডান হাতের তালুতে তাকাও, দেখো কিছু লক্ষ্য করতে পারো নাকি। হ্যাঁ, প্রত্যেকে ডান হাতের তালুতে এই রকমের ক্ষত, কিন্তু এটা কিসের ক্ষত ডক্টর? দেখো তো এটা কি, চিনতে পারো নাকি? এটা তো একটা ভাঙা পেনড্রাইভের টুকরো। এক্স্যাক্টলি, এই টুকরোটা আমি আসাদ শেখের হাতের ক্ষত থেকে পেয়েছি। কোনি এদের প্রত্যেকেরই হাতের তালুতে একটা করে পেন ড্রাইভ ভেঙেছে। তবে আসাদ শেখের হাতের তালুতে পেন ড্রাইভ ভাঙার সময় হয়তো এই ভাঙা টুকরোটি হাতের ক্ষততে আটকে গেছিল। যেহেতু এরা প্রত্যেকে হ্যাকার ছিল, তার মানে এদের কম্পিউটারের পেনড্রাইভ এদের হাতের তালুতে ভাঙা হয়েছে। হতে পারে। ধন্যবাদ ডক্টর, তবে এটা নিয়ে পরে ভেবে দেখব। আগে পরে সিগারেট পানটা বাঁচাতে হবে। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। আরে আকাশ সাহেব যে, বলুন কিভাবে সাহায্য করতে পারি? যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে ফেলুন। অনেক তাড়ায় আছেন মনে হয়। হ্যাঁ, কারণ করি পরের খুনটা করতে যাচ্ছে হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির। যেভাবেই হোক আমাকে খুন আটকাতেই হবে। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারের দিকে তাকিয়ে যা দেখলেন, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির লোকেশন দেখাচ্ছে গুলশান 12/6। এটা তো হৃদয়ের বাড়ির অ্যাড্রেস। জয়নাল সাহেব,
আপনার কথা ভুল হচ্ছে না তো? এই কাজ 15 বছর ধরে করি, ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানেন এই লোকেশন কোন জায়গার? না তো, কোন জায়গায়? এটা আমার সহকারী অফিসার হৃদয় এর বাড়ির লোকেশন দেখাচ্ছে। তো এতে ভুল হওয়ার কি আছে? কারণ হৃদয় তো কোনো হ্যাকিং করতেই পারে না, তাহলে হ্যাকার লিস্টের 5 নম্বরের তার নাম থাকবে কিভাবে? কি? এটা কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে, আবার ট্রাই করে দেখুন তো। জয়নাল সাহেব আবারও হ্যাকার লিস্ট বের করে পঞ্চম ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন দেয়া নেই। কিন্তু লোকেশন ট্র্যাক করলে আবারও হৃদয়ের বাড়ির লোকেশনই দেখাচ্ছে। আকাশ সাহেব, আপনি কি নিশ্চিত যে হৃদয় কোনো হ্যাকিংয়ের সাথে জড়িত না? কেন এই প্রশ্ন করলেন যে? কারণ এবারও লোকেশনটা হৃদয় মোর বাড়িকেই নির্দেশ করছে। কি বলছেন এইসব? এটা কিভাবে সম্ভব? হতে পারে হৃদয় একজন হ্যাকার, আর সে এটা আপনার থেকে গোপন করেছে। আকাশ সাহেব এবার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ হৃদয় এমন কাজ করবে এটা তার কল্পনারও বাইরে। সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আকাশ সাহেব হৃদয়কে ফোন দিলেন। হ্যালো, তুমি এখন কোথায় আছো? এইমাত্র বাড়িতে আসলাম। সারাদিন কোথায় ছিলে? একটা জরুরি কাজে এক জায়গায় গেছিলাম। তুমি তোমার বাবা মার সাথে দেখা করতে গেছিলে, ঠিক বলছি তো? স্যার, আপনি কি করে জানলেন? শুধু এইটুকু না, আরও অনেক কিছু জানি। তুমি এখনই জয়নাল সাহেবের বাসায় চলে আসো। ঠিক আছে স্যার। তারপর হৃদয় দ্রুত জয়নাল সাহেবের বাসায় চলে গেল। এসে দেখলেন আকাশ সাহেব গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে স্যার? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আবার চিন্তার কারণ তুমি হৃদয়? স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। এক্ষুনি বুঝতে পারবে। তুমি পুলিশের চাকরির পিছনে গোপনে কি কাজ করো, সত্যি বলবে। কি কাজ করব আবার? সময় পেলে ঘোরাঘুরি আর নন্দিনীর সাথে আড্ডা দেই, এটা তো আপনি জানেনই। কথা করানোর চেষ্টা করো হৃদয়, সত্যি বলো আর কি কাজ করো। কই, আর কোনো কাজ করি না তো। মিথ্যা বলো না হৃদয়, আমরা শীঘ্রই জানতে পেরেছি তুমি একজন হ্যাকার। কি বলছেন স্যার? হ্যাকার আর আমি? মজা কেন করছেন? দেখো হৃদয়, আমি একদম মজা করছি না। তুমি যদি হ্যাকার নাও হয় তাহলে এটা কি? আকাশ সাহেব হৃদয়ের দিকে কম্পিউটার এগিয়ে দিয়ে বললেন। কম্পিউটারে নিজের বাসার লোকেশন দেখে আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হৃদয়। আচ্ছা স্যার, যদি আমি হ্যাকারই হই তাহলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু লোকেশন আমার বাড়িতে দেখাচ্ছে কেন? কারণ তুমি যে কম্পিউটার দিয়ে হ্যাক করো, সেই কম্পিউটার তোমার সাথে এখানেই নেই, সেটা তোমার বাড়িতে। তাই লোকেশন তোমার বাড়িতেই দেখাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আশাদ শেখের মৃত্যুর পরে তো লোকেশন তার লাশের ওখানেই দেখাচ্ছিল, তার মানে আশাদ শেখের কম্পিউটারও হয়তো ওখানেই আছে। আরে আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আমাদের যত দ্রুত সম্ভব সেখানে যেতে হবে। কম্পিউটারটা খুঁজে বের করতে পারলে কম্পিউটার থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। রাইট, তাড়াতাড়ি সেখানে পুলিশের ফোর্স পাঠিয়ে দিন কম্পিউটার খুঁজে বের করার জন্য। আমার এখান থেকে যাওয়া ঠিক হবে না, হৃদয় জীবন বিপদে আছে। ঠিক বলেছেন, পুলিশ ফোর্স নিয়ে আমি সেখানে যাচ্ছি, আপনি এখানে হৃদয়কে প্রোটেকশন দিন। স্যার, আমার জীবন বিপদে আছে মানে? খুনি শুধু হ্যাকারদের খুন করছে। যে 4 জনকে খুন করা হয়েছে ওরা হ্যাকার তালিকায় 1 থেকে 4 নম্বর পর্যন্ত ছিল, আর তুমি হ্যাকার তালিকায় 5 নম্বরে। মানে খুনির পরের টার্গেট কিন্তু তুমি। কি বলছেন স্যার? তুমি হ্যাকার হয়েও আমাদের কাছে গোপন রেখেছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আগে খুনির হাত থেকে তোমাকে বাঁচাই, তারপর তোমার শাস্তির ব্যবস্থা করব। তারপর সবাই বেরিয়ে পড়ল। জয়নাল সাহেব পুলিশ ফোর্স নিয়ে চলে গেল আসাদ শেখের কম্পিউটারের সন্ধানে, আর আকাশ সাহেব হৃদয়কে প্রোটেকশন দিতে হৃদয়ের সাথে হৃদয়ের বাসায় চলে গেল। রাতে জয়নাল সাহেব আসাদ শেখের কম্পিউটার নিয়ে ফিরে এলো, কিন্তু কম্পিউটারে একটা সমস্যার কারণে ওপেন হচ্ছে না। এটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন আকাশ সাহেব হৃদয়ের সাথেই ছিল, কিন্তু মঙ্গলবার সকালে উঠে টেলিভিশনে আকাশ সাহেব যে খবর দেখল তা যেন রহস্যকে আরও গভীর থেকে গভীর পর্যায়ে নিয়ে গেল। কারণ যে খুনটা হওয়ার কথা ছিল হৃদয়, সেই খুনটা হয়েছে আরিফ নামের একজন ব্যক্তির। আকাশ সাহেব আর হৃদয় বেরিয়ে পড়লেন খুনের স্থানে। আগের খুনগুলোর মতো একইভাবে খুন করা হয়েছে আরিফকেও, আর রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং দ্য কিং অফ ডার্কনেস। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেবের চিন্তা যেন ধীরে ধীরে গভীর হচ্ছে। খুনের সিরিয়াল অনুযায়ী আকাশ সাহেব ভেবেছিলেন খুনকে আটকানো যাবে, কিন্তু এবার কেসটা ঘুরে গেল। হ্যাকার লিস্টের সিরিয়াল ছেড়ে
বেসিরিয়ালি খুন করা হচ্ছে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো আকাশ সাহেবের। যেহেতু খুনগুলো শুধু হ্যাকারদের করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আরিফও একজন হ্যাকার। তাই জয়নাল সাহেবের সাহায্যে দ্রুত হ্যাকার লিস্ট পুনরায় চেক করলো আকাশ সাহেব। হ্যাকার লিস্টের 9 নম্বরে অ্যাকাউন্টের ইনফরমেশন আরিফের সাথে মিলে যাচ্ছে। তার মানে লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টে আরিফের। তার মানে যেখানে খুন হওয়ার কথা ছিল হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির, সেখানে খুন হলো লিস্টের 9ম ব্যক্তি। আর 5ম থেকে 8ম পর্যন্ত সবাই বেঁচে গেল। খুনের উদ্দেশ্য যেন আরও অদৃশ্য হয়ে যাচ্ছে। জয়নাল সাহেব অনেকক্ষণ ধরে কম্পিউটারে কি যেন করছেন। আকাশ সাহেব, খুনির উদ্দেশ্যটা সামনে চলে এসেছে। বুঝিয়ে বলুন। 2 রকমের হ্যাকার রয়েছে, ব্ল্যাক হ্যাকার অ্যান্ড হোয়াইট হ্যাকার। যারা ব্ল্যাক হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম খারাপ কাজে ব্যবহার করে, আর যারা হোয়াইট হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম ভালো কাজে ব্যবহার করে। আর খুনি শুধুমাত্র ব্ল্যাক হ্যাকারদের খুন করছে। আমরা যে হ্যাকার লিস্ট দেখছিলাম প্রথমে, সেটা ছিল সকল হ্যাকারদের লিস্ট। আর শুধু ব্ল্যাক হ্যাকারদের লিস্টে আরিফই 5ম ব্যক্তি, আর হৃদয়ের অ্যাকাউন্ট হোয়াইট হ্যাকারদের লিস্টে। ওইদিকে আসাদ শেখের কম্পিউটার ঠিক হয়ে গেছে। জয়নাল সাহেব কম্পিউটারটা ওপেন করে দেখলেন কম্পিউটারটা হ্যাক করা হয়েছে। আর যে অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে সেটা দেখে আরেকটা ধাক্কা খেলেন আকাশ সাহেব, কারণ এই অ্যাকাউন্টটার লোকেশনও দেখাচ্ছে হৃদয়ের বাড়িতে। হৃদয়, এটা কি? এই অ্যাকাউন্টের লোকেশন তোমার বাড়িতে দেখাচ্ছে কেন? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বোঝার তোমার বাড়িতে গেলে বোঝা যাবে। চলো তোমার বাড়িতে। তারপর আকাশ সাহেব, জয়নাল সাহেব, হৃদয় আর কিছু পুলিশ নিয়ে হৃদয়ের বাড়িতে গেল। লোকেশনটা হৃদয়ের রুমে দেখাচ্ছে। হৃদয়, তোমার রুমের দরজাটা খোলো। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার রুমে কাউকে ঢুকতে। আজকে আর তোমার কোনো কথা চলবে না, দরজাটা খোলো। ধমক দিয়ে বললেন আকাশ সাহেব। তারপর হৃদয় দরজা খুলে দিল। আকাশ সাহেব রুমের মধ্যে ঢুকে দেখলেন অনেকগুলো কম্পিউটার আর অনেক কেমিক্যাল। জয়নাল সাহেব কম্পিউটার চেক করে দেখলেন যে কজনকে খুন করা হয়েছে তাদের সবার অ্যাকাউন্ট হৃদয়ের কম্পিউটার দিয়ে হ্যাক করা হয়েছে। আকাশ সাহেব হৃদয়কে গ্রেপ্তার করলেন আর কেমিক্যালগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। সন্ধ্যার দিকে ডাক্তার সাইফুল আকাশ সাহেবকে ফোন দিলেন। হ্যাঁ বলুন ডক্টর। হৃদয়ের বাড়িতে যে কেমিক্যালগুলো পেয়েছো সেগুলো পটাশিয়াম সায়ানাইড, যে কেমিক্যাল দিয়ে রফিক সাহেবের খুন করা হয়েছিল। তার মানে এগুলো হৃদয় করেছে? সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমি ভাবতে পারছি না, এতদিন একটা খুনিকে এত বিশ্বাস করেছিলাম। আমিও তো এটাই বিশ্বাস করতে পারছি না। ফোন কেটে দিয়ে আকাশ সাহেবের জেলের ভিতরে হৃদয়ের কাছে গেলেন। এমন সময় হঠাৎ নন্দিনী থানায় আসলো। স্যার, হৃদয়কে জেলে আটকে রেখেছেন কেন? কারণ তোমার হৃদয় একজন খুনি। মিথ্যে বলছেন আপনি। আমার হৃদয় খুনি হতে পারে না। দেখো নন্দিনী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এটাই সত্যি যে হৃদয় একজন খুনি। আমি জানি হৃদয় নির্দোষ, আর আপনারা ওকে আটকে রাখতে পারবেন না। নন্দিনী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তারপর আকাশ সাহেব হৃদয়ের সামনে গেলেন। এটাই কি ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা আসল হৃদয়? হৃদয় চুপ করে আছে। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর সেই তুমি আমার বিশ্বাসটাকে ভাঙলে। শুধু আমার বিশ্বাস না, নন্দিনীর বিশ্বাসটাও ভেঙেছ তুমি। নন্দিনীর মন ভেঙেছে তুমি। মেয়েটা তোমাকে কত ভালোবাসত, আর তার তুমি এই প্রতিদান দিলে। এখনো চুপ করে আছে হৃদয়। খুনগুলো করার আগে কি তোমার একটি বারের জন্য মনে হয়নি যে তুমি কত বড় অপরাধ করছো? একবারও কি মনে হয়নি যে তুমি আমার বিশ্বাস ভাঙছো? তুমি নন্দিনীর বিশ্বাস ভাঙছো। এখনো চুপ করে আছে হৃদয়। চুপ করে আছো কেন? কথা বলো, কেন করলে এগুলো? টার্গেট এখনো পূরণ হয়নি, আরও একজন বাকি আছে, ওকেও শেষ করব। জেলে বসে আর কাকে শেষ করবে শুনি? ডক্টর সাইফুল, কারণ ও একজন ব্ল্যাক হ্যাকার, দ্য কিং অফ দ্য ব্ল্যাক হ্যাকার। ওই ডক্টর সাইফুলই ব্ল্যাক হ্যাকারদের তৈরি করে। আচ্ছা শেষ কর তো দেখি, দেখি জেলে বসে কিভাবে শেষ করো। আচ্ছা একটা কথা আমার মাথায় ঢুকছে না, তুমি তো সেদিন বাড়িতে ছিলে, আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছিলাম, তাহলে তুমি আরিফকে খুন করলে কিভাবে? সেটা কালকে সকালে জানতে পারবেন স্যার। রাত কেটে সকাল হয়ে গেল। আকাশ সাহেব অফিসে বসে আছে। এমন সময় হঠাৎ একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক নারী অফিসের ভিতরে ঢুকলেন। তাদের মুখটা কোথায় যেন দেখেছেন বলে মনে হচ্ছে আকাশ সাহেবের। সবচেয়ে অবাক করার বিষয় হলো তারা একটা গাড়িতে করে ডাক্তার সাইফুলের লাশ নিয়ে এসে আত্মসমর্পণ করছেন। কি অফিসার, বলেছিলাম না ডক্টর সাইফুলকে শেষ করব, এবার টার্গেট সম্পূর্ণ হয়েছে। জেলের ভেতর থেকে হৃদয় বলল। আকাশ সাহেব অবাক দৃষ্টিতে বয়স্ক দুজনের দিকে তাকিয়ে আছেন। কি চিনতে পারছেন না ওনাদের?
ওরা আমার বাবা মা, সুমন এবং রিমা, যারা আজ থেকে 25 বছর আগে হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, এবার আকাশ সাহেবের মনে পড়েছে। এদের দুজনকে আকাশ সাহেব খবরের কাগজে দেখেছে। 25 বছর আগের একটা খবরের কাগজে আকাশ সাহেবের বাড়িতে আছে, যেটা তার বাবা রেখে গিয়েছিল। সেই কাগজে দেখেছিল এদের। কাগজে বড় বড় করে লেখা ছিল হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ সুমন এবং রিমা। আর পাশে এদের দুজনের দুটি ছবি দেওয়া ছিল, কিন্তু চেহারাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে খানিকটা মিল আছে আগের ছবির সাথে। কিন্তু আপনারা কেন করলেন এমনটা? তারপর সুমন বলা শুরু করলো, আজ থেকে 25 বছর আগে আমি আর রিমা যখন হ্যাকার চোরকে ধরতে যাই, তখন ওই চোরকে ঠিকই পেয়েছিলাম, আর ওর নাম ছিল হৃদয়। আমরা সেখানে গিয়ে জানতে পারি হৃদয় শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট থেকেই টাকা চুরি করে, যারা গরিবের টাকা আত্মসাৎ করে। আর তার প্রধান উদ্দেশ্য ছিল দেশ থেকে ব্ল্যাক হ্যাকারদের দূর করা। তার এমন কাজকর্মে আমি আর রিমা তার ফ্যান হয়ে যাই, আর তার সাথে ওখানেই থেকে যাই। আর সবাই ভেবে নেয় হয়তো ওই চোর আমাদের মেরে ফেলেছে। তারপর আমি আর রিমা দুজনকে বিয়ে করে ওখানেই হৃদয়ের সাথে বসবাস করতে থাকে। বিয়ের 2 বছর পর যেদিন আমাদের সন্তান হয়, ঠিক সেই দিনই হৃদয় মারা যায়। আর মৃত্যুর আগে সে আমাদের বলে গিয়েছিল যেন আমরা দেশকে ব্ল্যাক হ্যাকারের হাত থেকে মুক্ত করি। আর তাই আমরা আমাদের সন্তানের নামটাও হৃদয় রাখি। হৃদয়ের বয়স যখন 6 বছর, তখন ওকে হৃদয় সাহেবের মৃত্যুর আগের দেওয়া কথাগুলো জানাই। আর আমরা যেহেতু সবার সামনে আসতে পারবো না, তাই হৃদয়কে একটা এতিমখানায় রেখে আসি, যাতে ও পড়াশুনো করে পুলিশ হতে পারে আর পাশাপাশি হ্যাকিং শিখতে পারে। মাঝে মাঝে আমরা গিয়ে ওর সাথে দেখা করে আসতাম। আর এভাবেই হৃদয় হয়ে ওঠে একজন হোয়াইট হ্যাকার, দ্য কিং অফ হোয়াইট হ্যাকার। তারপর হৃদয় সকল ব্ল্যাক হ্যাকার খুন করে দেশকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করতে থাকে। আর ওরা সবাই ওদের হাত দিয়ে হ্যাক করে, আর এই জন্য ওদের খুন করে হাতগুলো কেটে ফেলে। আর লাশের পাশে রক্ত দিয়ে লিখে রাখে হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। তা মিস্টার হৃদয়, এবার বলে ফেলো তো কিভাবে খুনগুলো করেছো? তারপর হৃদয় বলতে শুরু করলো, আরও 2 বছর আগে পটাশিয়াম সানাইট কেসিয়ান কিনে রেখেছিলাম। আর তারপর সকল হ্যাকারদের অ্যাকাউন্ট হ্যাক করি। তারপর যারা হ্যাকিংয়ে খারাপ কাজে ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলো লিস্ট করে রাখি। তারপর এক এক করে সবাইকে খুন করি। আর সেদিন যখন আপনি আমাকে প্রোটেকশন দিচ্ছিলেন, তখন আমি আড়াল থেকে বাবাকে ফোন করি। আর তারপর বাবা নিজে গিয়ে আসাদ শেখকে খুন করে। আর সর্বশেষে ব্ল্যাক হ্যাকারদের ডক্টর সাইফুলকে বাবা খুন করে আপনার কাছে নিয়ে আসলো। সেটা তো দেখলেনি। কালকে আদালতে তোমাদের বিচার হবে। তারপর আকাশ সাহেব সুমন আর রিমিকেও জেলে ঢুকিয়ে দিল। পরদিন সকালে সুমন, রিমি আর হৃদয়কে আদালতে পাঠানো হলো। তারা যে অপরাধগুলো করেছে তা শুধু অপরাধের ধ্বংস করার জন্যই করেছে, তাই বিচার তাদের পক্ষেই ছিল। কিন্তু তারা যদি অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, তবুও তারা যা করেছে এটাও অপরাধ, তাই শাস্তি তাদের পেতেই হবে। জজ সাহেব যখন শাস্তি নির্ধারণ করবেন, ঠিক তখনই সুমন বলে উঠল, স্যার, একটা অনুরোধ। 25 বছর আগের ব্যাংক চুরি করার টাকা আর পরবর্তী হ্যাকিংয়ের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকা জমা করেছে। তাই আমি চাই এই টাকাগুলো গরিব জনগণের মধ্যে ভাগ করে দিতে। এই জন্য আমার কম্পিউটারটা প্রয়োজন। তারপর সুমনকে তার কম্পিউটার এনে দেওয়া হলো। সুমন অনেক আগেই বিকাশের ওয়েবসাইট হ্যাক করে রেখেছিল, তাই আজ তার অ্যাকাউন্টের সব টাকা গরিবদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এর ফলে অনেক লোক সুমন, রিমি আর হৃদয়ের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু ওরা যে কাজগুলো করেছে সেগুলো যেহেতু অন্যায়, তাই তাদের শাস্তি কমিয়ে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। 5 বছর পর সুমন, রিমি আর হৃদয় জেল থেকে বেরিয়ে দেখে সামনে নন্দিনী আর নন্দিনীর বাবা মা দাঁড়িয়ে আছে। তুমি এখনো বিয়ে করোনি? ভালোবেসেছি তোমাকে, বিয়ে তো তোমাকেই করব, তাই না? পাগলি একটা। তোমারই তো। পাশ থেকে আকাশ সাহেব এসে বললেন, সত্যি হৃদয়, আমার জীবনে তোমার মতো হ্যাকার দেখিনি, কোনো দিন দেখিনি। ইউ আর গ্রেট, ইউ আর কিং অফ দ্য হোল হ্যাকার ওয়ার্ল্ড। কিছুদিন পর হৃদয় আর নন্দিনীর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো। সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে।